on Islamic banking. Keynote presentation 1, Digital Islamic Banking, Bangladesh Perspective. সবাইকে একটু বসার অনুরোধ করছি. And this paper would be presented by MD Atikur Rahman Khan Khadem, CERM, CSAA, Vice President and Head of Research, IBTRA, Islamic Bank Training and Research Academy. So here comes Mr. Muhammad Atikur Rahman Khan Khadem, please. Thank you. Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa man wala. Rabbi shrah li sadri wa yassir li amri wa ahlul 'uqdatam min lisani yafqahu qawli. Subhanaka la ilma lana illa ma 'allamtana. Respected chairperson, honorable panelists, Professor Kobir Hassan, BAFF President, BAFF Convener, and dear participants, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I would like to invite you on my presentation titled Digital Islamic Banking, Bangladesh Perspective. Motivations. A'udhu billahi minash shaitanir rajim. কোরআন মজিদে আল্লাহ চিন্তাভাবনা করার ব্যাপারে অনেক আয়াত নাজিল করেছেন। চিন্তাভাবনা করা, গবেষণা করা, ফিকির করা। তো আলোচনা আমরা যেন টাইম বাউন্ড থাকি, আমি অনেকগুলো হয়তো স্কিপ করব। পরবর্তী ডিসকাসেন্ট এবং পেপার প্রেজেন্টারদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব যত দ্রুত যাওয়া যায়। আফালা তাআকিলুন, তোমরা কি চিন্তাভাবনা করো না? ডোন্ট ইউ ইউজ ইউর ইন্টেলেক্ট, তোমরা কি বুদ্ধি খাটাও না? তোমরা কি তোমাদের আকল কাজে লাগাও না? আফালা তাতাফাক্কারুন, ডোন্ট ইউ থিঙ্ক? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, ডু দে নট থিঙ্ক ডিপলি ইন দি কোরআন? এরপর সূরা গাশিয়ার অনেক আয়াতগুলো আছে, আমি স্কিপ করছি। এটা হচ্ছে চিন্তাভাবনা করা, ইনোভেশন। আমরা জানি ডিজিটাল ব্যাংকিং এটা ইনোভেশনসের একটা বাই প্রোডাক্ট। মানে ফাইন্যান্সিয়াল টেকনোলজির সাথে ব্যাংকিং সেবা যখন কমিংলিং হয়, যখন ডেলিভারিটা অ্যাপসের মাধ্যমে চলে আসে, মোবাইলের মাধ্যমে চলে আসে, আমরা এটাকে ডিজিটাল ব্যাংকিং বলতে পারি। মূল থটস অন ট্রান্সফরমেশন, এখানে তিনজন গুরুত্বপূর্ণ লোকের আমরা ছবি দেখছি। আমাদের বিল গেটসের কথা তো না বললেই নয়, তিনি অনেক আগে বলেছিলেন 2008 সালের দিকে সম্ভবত, ব্যাংকিং ইজ নেসেসারি, ব্যাংকস আর নট। এটা ব্যাংকারদের জন্য একটা অ্যালার্মিং কথা। ব্যাংক লাগবে না, বাট ব্যাংকিংটা থাকবে। 107 বছর আগে সংকল্প একটা কবিতা লিখেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি বলেছিলেন, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় ভরে। আমার এই যে আমরা এখন মুঠোফোন ব্যবহার করি, www.google.com, এটা যদি দেই সারা দুনিয়া এমন কোনো বিষয় নাই যে আমি এখান থেকে পাই না। আমার কাছে মনে হয়েছে যে কবি যে ভিশন সেট করেছিলেন এটা এখন বাস্তবতা। কবি যে স্বপ্ন দেখেছিলেন এটা বাস্তবতা। এরপর সর্বডানে ভদ্রলোক আর্থার সি ক্লার্ক, সায়েন্স ফিকশন নিয়ে যারা পড়াশোনা করেন তারা জানেন যে ইজ ওয়ান অফ দি প্রমিনেন্ট ফিগার্স ইন সায়েন্স ফিকশন। তিনি বলেছেন, স্মার্টফোনস আর পাওয়ারফুল গ্যাজেটস দ্যাট হিউম্যান বিং হ্যান্ডেলস এভার। মানবজাতি এর চাইতে কোনো পাওয়ারফুল গ্যাজেট বা পাওয়ারফুল ডিভাইস এর আগে ব্যবহার করে নাই। তো এই ধরনের একটা পাটাতনে আমরা আজকে প্রেজেন্টেশন দাঁড় করিয়েছি। এখন ইনোভেশনস কেন দরকার? সিম্পলি the most exciting innovations in financial services right now are coming not from the banks but from the technology providers. এটা হচ্ছে আমাদের জন্য মূল চ্যালেঞ্জ এবং এরিয়া অফ টক। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছে জেপি মর্গান চেজ ব্যাংক, ইউএস বেসড ব্যাংক, আপনারা জানেন, এবং এটা একটা জায়ান্ট ব্যাংক। তাদের বক্তব্য হলো, উই আর টেকনোলজি কোম্পানি প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। উই আর টেকনোলজি কোম্পানি প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। মানে একটা ব্যাংক নিজেকে টেকনোলজি কোম্পানি দাবি করতেছে যারা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিক্রি করে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এক্সপ্লোর করে। এই প্রেক্ষাপটে ইনোভেশনসের একটা থট, একটা আইডিয়া আমরা পাই, যাতে করে আমাদেরকে ডিজিটাল ব্যাংকিং ট্রান্সফরমেশন এটা আমাদেরকে হেল্প করবে। ডিজিটাল ব্যাংকিং কি আসলে? এটা হলো প্রভিশনস অফ ব্যাংকিং অ্যান্ড সার্ভিসেস, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস কন্ডাক্টেড থ্রু ডিজিটাল চ্যানেলস, প্রাইমারিলি ওভার দি ইন্টারনেট অর মোবাইল অ্যাপ্লিকেশনস। এই কাজটাই যখন আমরা শরিয়া কমপ্লায়েন্ট ম্যানারে করব, তখন এটা ডিজিটাল ইসলামিক ব্যাংকিং সার্ভিস হয়ে যাবে। এখানে ইনোভেশনস চেইন ইন ডিজিটাল ইসলামিক ব্যাংকিং কি দরকার? আমাদের কাস্টমার নিডস অ্যান্ড রিকোয়ারমেন্ট অ্যাসেস করা দরকার
এর সঙ্গে সুইটেবল প্রোডাক্ট দরকার, এই প্রোডাক্টকে শরিয়া কমপ্লায়েন্ট হওয়া দরকার, এবং ফাইন্যান্সিয়ালি এই শরিয়া কমপ্লায়েন্ট হতে বিষয়টাও টেকনোলজির মাধ্যমে এটা এনশিওর করতে হবে যে ইট ইজ বিং শরিয়া কমপ্লায়েন্ট। তাহলে ইনোভেশন চেইনটা আমরা দেখি যে প্রথমত কাস্টমার নিড অ্যাসেসমেন্ট, দেন প্রোডাক্টস অবশ্যই শরিয়া কমপ্লায়েন্ট হতে পারে, এবং এর সাথে যে টেকনোলজি অ্যাডাপ্ট করা হবে সেটা যেন শরিয়া পারভিউতে থাকে। এই বিষয়টা এই 4টা কম্পোনেন্ট আমাদেরকে ডিজিটাল ইসলামিক ব্যাংকিংয়ের দিকে নিয়ে যাবে। Slide is not moving. Yes, now, yeah. তাহলে শরিয়া অ্যান্ড টেকনোলজি ইন্টিগ্রেশনস ইন ইসলামিক ব্যাংকস, আপনারা এখানে দেখেন যে প্রথম ব্যাংকের কাজ হচ্ছে কাস্টমারকে হ্যাপি করা এবং নিজের প্রফিটেবিলিটি এনশিওর করা, বাট এই দুটোর মধ্যে কমিংলিং দরকার। এটা শরিয়া কম্প্যাটেবিলিটি লাগবে, আবার টেকনোলজি ডাইভার্সিটি লাগবে। এই দুটো যদি আমরা এনশিওর করতে পারি তাহলে যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মকে আমরা ইসলামিক ব্যাংকিং প্ল্যাটফর্ম হিসেবে কনভার্ট করতে পারবো। এখন মাকাসিদ পার্সপেক্টিভে আমরা একটু কথা বলি যে ইমাম গাজালি যে 5 পিলার্স, মানে ফেইথ, হিফজুদ্দিন, হিফজুল নফস, হিফজুল আকল, হিফজুল নসল, হিফজুল মাল, আমরা এই শরিয়া মাকাসিদ আল শরিয়া পার্সপেক্টিভে ডিজিটাল ব্যাংকিং আমরা কীভাবে দেখতে পারি। হিফজুদ্দিনের ক্ষেত্রে আমাদের হলো শরিয়া কম্প্যাটেবিলিটি, এখানে শরিয়া নিশ্চয়তা থাকতে হবে। হিফজুল নফসের মধ্যে ইনক্লুসিভ ব্যাংকিং হতে পারে যাতে করে মানুষের খেয়ে পরে বেঁচে থাকার যে সুযোগগুলো এগুলো পায়। ইন্টেলেক্ট, ইনোভেশনস ইন টেকনোলজি, এখানে বুদ্ধি খাটাতে হবে এবং মানুষের বুদ্ধিবৃত্তি কাজে লাগে টেকনোলজিকে সামনে নিয়ে আসতে হবে। ফাইনালি প্রোজেনি, সাপোর্টিভ টু ইয়াঙ্গার জেনারেশন। এখন আমাদের বাংলাদেশের কনটেক্সটে 34 থেকে 45 পর্যন্ত জনগোষ্ঠী সবচেয়ে বেশি। এই জনগোষ্ঠী এখন ডিভাইস ব্যবহার করে। এই ডিভাইসে যদি আমরা তাদের জন্য বেনিফিশিয়াল ডিভাইস আমরা আনতে পারি, টেকনোলজি আনতে পারি, তাহলে এটা ডিজিটাল ব্যাংকিংকে প্রমোট করবে। ফাইনালি ওয়েলথ সিকিউর প্ল্যাটফর্ম, এটা এমন একটা ডিভাইস, এমন একটা ব্যবস্থা থাকতে হবে যাতে করে আপনার যারা কাস্টমার্স অ্যান্ড ইউজার তারা যেন তাদের এখানে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, ডিপোজিটস, তাদের ল্যান্ডিং, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিং এবং আদার ট্রানজ্যাকশন এগুলো যেন প্রোটেক্টেড থাকে, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। অ্যান্ড রিসেন্টলি 2020 সালেই আপনার একটা আইএফএসবি সার্ভে করেছে ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ড 80টা ব্যাংকের মধ্যে এবং 21টা জুরিডিকশনের মধ্যে, বাংলাদেশ থেকেও 6টা ব্যাংক এখানে ছিল। তাদের ফাইন্ডিংস হচ্ছে যে ডিজিটাল ইসলামিক ব্যাংকিংয়ের দিকে কেন ব্যাংকগুলো যেতে চাচ্ছে, মেজর যে কয়টা ফাইন্ডিংস এর মধ্যে 3টা হলো স্ট্রেংথেনিং কম্পিটিটিভনেস, এনহান্সিং অপারেশনাল এফিসিয়েন্সি অ্যান্ড ইমপ্রুভিং কাস্টমার স্যাটিসফ্যাকশন। এই 3টা ব্রড রেসপন্স তারা পেয়েছে। 21টা দেশে তারা এটা কন্ডাক্ট করেছে এবং 80টা ব্যাংকের মধ্যে, 80টা ইসলামী ব্যাংকের মধ্যে, এর মধ্যে বাংলাদেশ থেকেও 4টা ব্যাংক ছিল, যেমনটা আমি বলেছি, 6টা ব্যাংক ছিল, সরি। ডিজিটাল ইসলামিক ব্যাংকিংস ইন দি ওয়ার্ল্ড, অনেকগুলো ডিজিটাল ব্যাংক কাজ করছে। আমরা এখানে 3টা ব্যাংকের এনেছি। নমো ব্যাংক, ইউকে বেসড ব্যাংক একটা, এটা বেসিকলি বুবায়ান ব্যাংক যেটা আপনার কুয়েতের একটা ইসলামী ব্যাংক, তারা এবং ব্যাংক অফ লন্ডন অ্যান্ড মিডল ইস্ট এদের একটা সাবসিডিয়ারি। মাল্টি কারেন্সি ব্যাংকিং 2021 সালে 22 সালের মাঝামাঝি তারা লঞ্চ করে। রাইজ ব্যাংক মালয়েশিয়ান, এটা আলরাজি ব্যাংক অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন তাদের একটা সাবসিডিয়ারি, তারাও ফুল ফ্লেজে ডিজিটাল ব্যাংকিং কাজ করে। এবং বেস্ট ইসলামিক ডিজিটাল ব্যাংক অ্যাওয়ার্ড পেয়েছে ইউরোমানি থেকে মাশরিক ইসলামী, এটাও আপনার একটা বড় ব্যাংক, তারাও ডিজিটালি সার্ভিস প্রোভাইডার। এরকম আরও অনেকগুলো বিষয়ের দিকে আমরা মেনশন করতে পারি। এখন আমরা দেখছি যে টুয়ার্ড ডিজিটালাইজিং ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ আমরা অনেক দূর এগিয়ে আছে, কিন্তু ডিজিটাল ব্যাংক গাইডলাইন হওয়ার আগে কিন্তু আমরা অনেকগুলো পথ পাড়ি দিয়েছি। আমাদের অ্যাকাউন্ট ওপেনিং, অনবোর্ডিং এগুলো টেকনোলজির মাধ্যমে হয়। তারপরে ফান্ড ট্রান্সফার, কার্ডলেস ট্রানজেকশন, কাস্টমার কমপ্লেন্স লজিং, লেটার অফ ক্রেডিট প্রসেসিং, ব্যাংক গ্যারান্টি প্রসেসিং, স্টেটমেন্টস, ন্যানো ফাইন্যান্সিং যেটা সিটি ব্যাংক বিকাশের সাথে করেছে, ইউটিলিটি পেমেন্টস, SMS নোটিফিকেশন, ওয়ালেট, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, কিউআর কোড ট্রানজেকশন, এগুলো কিন্তু আমরা বিশেষ করে আমাদের লায়াবিলিটি সাইডটা এটা কিন্তু ওয়েল কাভার্ড।
এবং কিছু ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড পেমেন্ট সিস্টেম এবং লায়াবিলিটি সাইড এটা কিন্তু ওয়েল কাভার্ড ইন ডিজিটাল ট্রান্সফরমেশন। আমাদের যেটা গ্যাপ আছে সেটা রয়েছে হলো মালয়েশিয়া 4 দিন ল্যান্ডিং এর ক্ষেত্রে বা ফাইন্যান্সিং এর ক্ষেত্রে। এখন আমাদের কি করা দরকার, শরিয়া নলেজ থাকতে হবে, তারপরে টেকনোলজি নলেজ থাকতে হবে। স্যার একটু ডিস্টার্ব করি, সেশন চেয়ার স্যার রিকোয়েস্ট করেছেন পিছনে যারা কথা বলছেন একটু সাইলেন্ট থাকতে, প্লিজ একটু সাইলেন্ট থাকবেন। তারপর মার্কেট ট্রেন্ড সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, 360 ডিগ্রি ভিউ থাকতে হবে কমার্শিয়াল ভায়াবিলিটি নিয়ে, কোনো ইমোশনালাইজেশন নেওয়া যাবে না, এবং আন্ডারস্ট্যান্ডিং অফ রেগুলেটেড বাইন্ডিং। আমাদের যে রেগুলেটর যে আমাদেরকে বাইন্ডিং দিয়েছে বা গাইডলাইন দিয়েছে এর মধ্যে থাকতে হবে। এই বিষয়গুলো আমাদের ইনোভেশনের সামনে থাকবে। আমাদের জন্য অপরচুনিটিজ অনেক, যেমন 2025 সাল নাগাদ আমাদের টোটাল 62% স্মার্টফোন কনসেন্ট্রেশন হবে বাংলাদেশে, স্মার্টফোন ইউজার হবে, এবং ইন্টারনেট ইউজার হবে 41%। এটা একটা ভালো জায়গা, আমরা এটা এক্সপ্লোর করতে পারি। মোবাইল ফোন ইকোলজি অফ বাংলাদেশের একটা রিপোর্ট থেকে পাওয়া গেছে। বাংলাদেশে দেখেন আমাদের এখানে 40টা ব্যাংক এখন ইসলামিক ব্যাংকিং সেবা দেয়, এবং 2316টা ব্রাঞ্চের মাধ্যমে হচ্ছে। এটা একটা বড় দিক। এখানে ব্যাংক আছে, ফুল ফ্লেজড ব্যাংক আছে, ব্রাঞ্চ আছে, উইন্ডোজ আছে। এই অল টুগেদার 40টা ব্যাংক, আমাদের আউট অফ 61 40টা ব্যাংক, এটা অনেক বড় বিষয়। তারপরে আমাদের মার্কেট শেয়ার অলমোস্ট 30% বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং ইন্ডাস্ট্রি। এবং সরকারি পর্যায়ে যে মেজর কতগুলো পলিসি স্ট্র্যাটেজি এসছে, যেমন ন্যাশনাল ব্লকচেন স্ট্র্যাটেজি এটা এসছে, তারপরে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল গাইডলাইন এসছে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে। আমরা একটু স্কিপ করব কয়েকটা স্লাইড। রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক যে ডিজিটাল গাইডলাইনটা দিয়েছে, এটা মোস্টলি কাভার্ড বাই ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, দেন আপনার ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, তারপর লাইসেন্সিং সেকশন 31, পেড আপ ক্যাপিটাল সেকশন 13 and 14 অফ ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, সিআরআর আর্টিকেল 36 অফ বাংলাদেশ ব্যাংক অর্ডার। এত যতগুলো প্যারামিটার আছে সবগুলো কিন্তু কাভার্ড বাই ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, রুলস অ্যান্ড রেগুলেশনস। তো এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। আমরা এই প্ল্যাটফর্মে কিন্তু এক্সিস্টিং ব্যাংকিং কাঠামোতে কিন্তু আমরা ইসলামিক ব্যাংকিং করছি, সুতরাং ডিজিটাল ইসলামিক ব্যাংকিং করতে আমাদের কোনো মেজর চ্যালেঞ্জ নাই। শুধু কয়েকটা বিষয় বলবো যে এখানে ফাইন্যান্সিং শব্দটা ইনকর্পোরেট করা হচ্ছে, যেটা ভেরি মাচ ইন লাইন উইথ দি শরিয়া বেসড ব্যাংকিং। তারপরে ফাইন্যান্সিং এবং রিফাইন্যান্সিং, প্রি ফাইন্যান্সিং এবং রিফাইন্যান্সিং অ্যাকোমোডেট করা হয়েছে। এটা আমাদেরকে যথেষ্ট গুরুত্ব স্পেস দেবে, এবং শরিয়া গভর্নেন্স পার্সপেক্টিভে মালয়েশিয়ান প্র্যাকটিস আছে, আমরা সেটা এখানে স্কিপ করছি। চ্যালেঞ্জ আছে আমাদের কিছু, একটু লং টার্ম ইনভেস্টমেন্ট দরকার ফ্রম দি ব্যাংক সাইড। তারপরে আমাদের ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে, আমাদের ইন্টারঅপারেবিলিটি সম্পর্কে জানতে হবে, কারণ ইট ইজ আপডেট। পুয়ার টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার এটা ইমপ্রুভ করার সুযোগ আছে। সিকিউরিটি থ্রেট আছে, আমাদের কনসার্ন আছে, থ্রেট এবং কনসার্ন দুটি আছে, এগুলো মনোযোগ দেওয়া দরকার। এবং রেজিস্ট্যান্স টু চেঞ্জ, এটা আমরা পরিবর্তন পছন্দ করি না, এটা আমাদের একটু গুরুত্ব দিতে হবে। ফাইনালি আমি যেটা বলবো যে আমাদের মূল চ্যালেঞ্জটা কিন্তু শরিয়া ইন্টিগ্রেশন ইন ফাইন্যান্সিং। আমি আগেই বলেছি যে লায়াবিলিটি সাইড এবং পেমেন্ট সাইডে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে আছি। ডিজিটাল ব্যাংকিং গাইডলাইন হওয়ার আগেই আমরা অনেকটা অ্যাকোমোডেটেড, কিন্তু ফাইন্যান্সিং জায়গাটা আমাদের মনোযোগ দেওয়া দরকার, কারণ এখানে অনেকগুলো মাল্টি স্টেক হোল্ডার্সের ইনভলভমেন্ট লাগবে। আমাদের প্ল্যাটফর্ম দরকার হবে, আমরা যেটা করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশে ডিজিটাল ইসলামিক ব্যাংকিং করা বিদ্যমান কাঠামোর মধ্যেই সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ আতিক, আপনি সময়ের আগেই শেষ করেছেন। আমাদের পরবর্তী পেপার প্রেজেন্টার জনাব একে মিজানুর রহমান, CSAA সিপা, তার সময় 20 মিনিট, এবং প্রেজেন্টেশনের বিষয়বস্তু ট্রেড সার্ভিস প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস বাংলাদেশ কনটেক্সট। থ্যাংক ইউ মিজান, ইউ ক্যান স্টার্ট। শাহাদত ভাই একটু রুমে আসে, জলিল ভাই একটু হ্যান্ডেল করেন, একটু জরুরি ওনাকে দেন, হ্যাঁ ওনাকে দেন, হ্যাঁ উনি আইটি।
এখানে আসলে বসতে বলবো, ঠিক আছে। কন্ট্রোল কার কাছে এটা মুভ করে না কেন? আমি সাউন্ডের কন্ট্রোলটা ওইখান থেকে স্যার। আচ্ছা, এই যে এটা স্যার যে এলইডি যারা আছে তার ওদেরকে বলতে হবে যে এই স্ক্রিন দিতে। একটা কন্ট্রোলই করে। ফয়সাল ভাই, আপনার টেস্টগুলো সব বুঝে পেয়েছেন? পার নাই বুঝে নেন, আদিককে বলে বুঝে নেন। আর ওইখানে সিটিং আচ্ছা, 42 মোট কত আমরা রেজিস্টার্ড পার্টিসিপেন্ট আছে? রেজিস্টার্ড পার্টিসিপেন্ট হচ্ছে 331 জন, আর গেস্ট মিলে আমরা 500। মঞ্চে যারা প্যানেলিস্ট হিসাবে বসে আছেন, ডিসকাসেন্ট হিসেবে বসে আছেন, আপনারা সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার যে আলোচনা, এটা বাংলাদেশের একটি ইসলামী ব্যাংকিংয়ের প্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ একটা ইস্যু, ইসলামিক ট্রেড ফাইন্যান্স বাংলাদেশ পার্সপেক্টিভ। আপনারা জানেন আমরা ট্রেড ফাইন্যান্স করি, কিন্তু ট্রেড ফাইন্যান্স যখনই করতে যাই তখনই আমাদের ভুরু কুচকায়। আমরা যে এলসি করলাম, এলসিটা কি আসলে করতে পারি? এলসির এগেনস্টে যে কমিশন নিচ্ছি, এটা কি আসলে নিতে পারি? এলসির এগেনস্টে আমরা যখন পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্সিং করছি, আমাদের ফাইন্যান্সিংটা কি ঠিকমতো হচ্ছে? ডকুমেন্ট যখন চলে আসলো, অ্যাকসেপ্টেন্স দিয়ে 6 মাসের একটা অ্যাকসেপ্টেন্স দিয়ে যখন ডকুমেন্টটা ছেড়ে দিলাম, 6 মাস পরে যখন কাস্টমার টাকা দিতে পারলো না, তখন যে কাজটা করি সেটা কি ঠিক হচ্ছে? এই যে বিষয়গুলো আসছে, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদেরকে এখন সময় এসেছে এগুলাকে ভেবে দেখার, এগুলার শরিয়া ওয়ে বের করার। আমি সেই জিনিসটাই যে করার চেষ্টা করেছি। আমার আলোচনা আমি সংক্ষিপ্ত করব, যতটুকু বলবো অতটুকু দিয়ে আপনাদেরকে একটা ক্লু দিয়ে দিব, আপনারা চিন্তা করবেন। আর আমার পুরো চিন্তা, আপনারা আজকে যে বাফের ম্যাগাজিন পেয়েছেন, সুভেনির পেয়েছেন, এর ভিতরে আছে লেখাটা পুরোপুরি। আমি সংক্ষেপ করব। আমার ইন অনার অফ ইন্টারন্যাশনাল গেস্ট কবির হাসান স্যারের সম্মানে আমার সময়টা আমি কাটেল করব, কিন্তু যটুক বলবো ওটুক আশা করি আপনারা বুঝতে পারবেন। ইন্টারন্যাশনাল ট্রেডের কথা আসলে শুরুতেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে লেটার অফ ক্রেডিট। তা আমরা লেটার অফ ক্রেডিট নিয়ে আলোচনা করব, এই প্রসেস নিয়ে আলোচনা না করি। তো লেটার অফ ক্রেডিট কী আমরা নর্মালি জানি। লেটার অফ ক্রেডিট ইজ অ্যান আন্ডারটেকিং অর গ্যারান্টি ফর পেমেন্ট ফর কমপ্লিট প্রেজেন্টেশন অফ ডকুমেন্টস। এটা আমরা জানি যে এলসিতে যে শর্তের কথা বলা আছে, যে ডকুমেন্টগুলোর কথা বলা আছে, সেই ডকুমেন্টগুলো যদি শর্ত মেনে প্রেজেন্ট করা হয় এবং সেগুলো যদি ইনটোটো থাকে, তাহলে আমরা পেমেন্ট দিয়ে দিব। ব্যাংক কাস্টমারের পক্ষ থেকে এই আন্ডারটেকিং বা ইয়েটা গ্যারান্টিটা দিচ্ছে। এখন এই গ্যারান্টিটা কাকে দিচ্ছে? দিস গ্যারান্টি ইজ গিভেন টু সেলার, that is exporter by the LC issuing bank on behalf of the client. Sharia issues ki LC will be issued as grantee kafala. The bank cannot charge any fees or income for providing grantee. আমরা জানি যদি আমরা কাফালা হিসাবে ইউজ করি তাহলে ব্যাংক কোনো এই গ্যারান্টির এগেনস্টে কোনো
ফি বা কমিশন চার্জ করতে পারে না। শরিয়া অ্যালাউজ সার্ভিস চার্জেস কনসিডারিং দ্য সার্ভিস সেপারেটলি। আপনি যে সার্ভিসটা দিচ্ছেন গ্রান্টি এবং গ্রান্টির সার্ভিসটাকে যদি আপনি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারেন, ডিমার্কেটেড করতে পারেন, দেন আপনাকে শরিয়া অ্যালাউ করে যে ওই সার্ভিসটার জন্য শুধুমাত্র আপনি কিছু ফি নিতে পারবেন। সেখানেও কিছু কন্ডিশন থাকে শরিয়ার, তা আমি ওই দিকে যাচ্ছি না। আমি প্রথমে বলি যে একটা লেটার অফ ক্রেডিট যদি আমরা করতে চাই তাহলে প্রথমে concluding a credit contract, this is the most vital point which we are mostly ignoring. আপনি যখন এলসি করেন, একবার খেয়াল করে দেখেছেন যে এলসিটা করেন, আপনার চিন্তা যখন থাকে যে 100% কাভার্ড বাই ক্যাশ, ক্যাশ যদি 100% আপনি পেয়ে যান কাস্টমারের কাছে, তাহলে এটা নিয়ে কোনো কিন্তু চিন্তা থাকে না, দুশ্চিন্তা থাকে না। কিন্তু যখন বিষয়টা আসে যে 100% ক্যাশ কাভার্ড না এবং পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্স একটা সম্ভাবনা আছে অথবা দিতে হবে, তখন আমরা যে কন্ট্রাক্টটা করি সেই কন্ট্রাক্টটা শরিয়া অনুযায়ী হয় কি না এটা আমাদের মাথায় রাখতে হবে। দিস স্টেজ প্রিসিডস ক্রেডিটস অ্যান্ড দ্য কন্ট্রাক্ট কনক্লুডেড ইজ ইউজুয়ালি এ সেল কন্ট্রাক্ট ইন হুইচ দ্য সেলার স্টিপুলেটস দ্যাট দ্য প্রাইস বি পেড থ্রু ডকুমেন্টারি ক্রেডিট। এখন শরিয়া ইস্যুস কি? বাই ইস্যুইং এলসি অর ডকুমেন্টারি ক্রেডিট ব্যাংক ইউজুয়ালি প্রোভাইডস টু সার্ভিসেস। এটা আমাদের একটু মনে রাখতে হবে, কি সার্ভিস দেয়? ওয়াকালা ওর এজেন্সি সার্ভিসেস। ইস্যুইং এলসি জাস্ট অ্যাজ অ্যান এজেন্ট অফ ক্লায়েন্ট, কাস্টমারের এজেন্ট হিসাবে আমি এলসি করব। নর্মালি 100%-এর ক্ষেত্রে এটা হয়, ব্যাংকে নিয়োগ করে। কাফালা, ব্যাংক গ্যারান্টি প্রদান করে। এখন শরিয়া ইস্যুস কি? বিফোর ওপেনিং অফ এলসি ব্যাংক শুড কনসিডার whether post import finance is required or not. If not, no problem. Only agency and Kapala service will be provided. If yes, that is the post-import financing requires, then proper relationship should be established with the client before opening LC. This is the most vital part. আপনি যদি বুঝেন যে আপনি এলসি করছেন, আপনাকে কোনো না কোনো ফর্মে একটা পোস্ট ইম্পোর্ট ফেসিলিটি দিতে হতে পারে, সেটা ফোর্সড হোক আর আপনার অ্যালাউড হোক, যে আপনি আগেই তাকে একটা লিমিট দিয়ে দিলেন, পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্স হবে, এমপিআই হবে বা এসপিএসএম হবে, ডিএমএফ হবে ইত্যাদি, অথবা ফোর্স সিচুয়েশনে আপনি একটা মুরাবাহা করবেন, তাহলে আপনাকে এখানেই চিন্তা করতে হবে যে এই যদি সংখ্যাগুলো থাকে তাহলে কাস্টমারের সাথে আমার রিলেশনশিপটা কী হবে। আমরা যে কোনো সময় কাস্টমারের সাথে যখন কোনো মানে কাস্টমারকে সার্ভিস দিতে যাই, আমরা কাস্টমারের সাথে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করি। যেমন আমরা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে মুদারাবা রিলেশনশিপ আমরা মানে করি, রিলেশনশিপ এস্টাবলিশ করি এরকম। ঠিক তেমনি আমাদের এলসির ক্ষেত্রে আমাদের একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে হবে, এবং এই রিলেশনশিপটা যদি প্রপারলি না হয় তাহলে আমার পরবর্তী কার্যক্রম, প্রত্যেকটা কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে। Where post-import financing is required, either in normal or forced situation, the bank has to be ensured that it is the owner of the imported goods, either wholly or partially. আপনি post-import finance করতে চাচ্ছেন, you are the seller, you are going to allow the customer the murabaha post-import facility. Otherwise, you will allow the customer that HPSM or DMF financing, whatever the mode of finance. আপনি তাকে হয় বিক্রি করছেন নাই তাকে ভাড়া দিচ্ছেন। বিক্রি করেন অথবা ভাড়া দেন, আপনাকে কিন্তু হতে হবে ওই গুডসের মালিক। তাহলে গুডসের মালিক হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ওনারশিপ নিতে হবে। তো ওনারশিপটা কীভাবে নেবেন? সেখানে হচ্ছে দ্য ব্যাংক, হাউ টু অ্যাচিভ দ্য ওনারশিপ, দ্য ব্যাংক হ্যাজ টু বাই দ্য গুডস ফ্রম দ্য এক্সপোর্টার। এক্সপোর্টারের কাছ থেকে ব্যাংক নিজে মাল কিনতে হবে। দ্য ব্যাংক ইনস্টিড অফ ইম্পোর্টার শুড মেক কন্ট্যাক্ট উইথ দ্য এক্সপোর্টার। কাস্টমার আমার করবে না, যদি আমি বিক্রি করতে চাই আমি এক্সপোর্টারের কাছ থেকে এক্সপোর্টারের সাথে আমি কন্ট্যাক্টটা করব, বাট দ্য রিয়েলিটি ইজ ক্লায়েন্ট ইজ মেকিং কন্ট্যাক্ট। আপনারা জানেন, আপনারা যারা এলসি অপারেশন করেন, আসলে কাস্টমারের সাথে কিন্তু এক্সপোর্টারের আগেই একটা কন্ট্রাক্ট হয়ে যায়, দেন তার আমাদের কাছে আসে, বা এলসিটা খুলে দাও, আমাকে পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্স দাও, মুরাবাহা দাও, এসপিএসএম দাও ইত্যাদি। ইনফ্যাক্ট at present there is no way to make contact with the exporter by the bank. ব্যাংক যদি মনে করে যে আমি ডাইরেক্টলি এখন এক্সপোর্টারের সাথে কন্ট্যাক্ট করব, বর্তমানে সেই বাস্তবতা হচ্ছে এটা সম্ভব না। তাহলে কিভাবে হবে? টু ওভারকাম দ্য সিচুয়েশন, দ্য ব্যাংক মে এক্সিকিউট কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ উইথ দ্য ক্লায়েন্ট ইন ফলোয়িং ওয়েজ। তাকে একটা কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ তাকে এস্টাবলিশ করতে হবে। কিভাবে? কাস্টমারের সাথে আমার সম্পর্ক হবে এখন আমার, নট কাস্টমার, আমার ওয়াকালা,
যদিও 22 কাস্টমারও বলতে পারে যে আমার সাথে ওয়াকালা, আমি কাস্টমারকে এজেন্ট নিয়োগ করব আমার 100% মালকে ইম্পোর্ট করার জন্য, 100% ওনারশিপ অফ দ্য গুডস বাই দ্য ব্যাংক। আমি যদি তাকে ওয়াকিল নিয়োগ করি তাহলেই একমাত্র তার মাধ্যমে যে মালটা আসবে সেটা আমি 100% ওনারশিপ পাবো, এবং সেই ক্ষেত্রে সে ওই এক্সপোর্টারের সাথে সে যদি কন্ট্যাক্ট করে অ্যাজ এজেন্সি, আমার কাছ থেকে এজেন্সি নিয়ে, তাহলে সেইটাকে আমি বলতে পারি যে না এই গুডসটা আমার। অথবা আমি কাস্টমারের সাথে একটা মুশারাকা এস্টাবলিশ করতে পারি, কাস্টমার 10% 5% মার্জিন দিতে পারে, মার্জিন না দিলেও আমাদের দেশে আমরা কাস্টমারের কাছ থেকে সুইফট চার্জ নেই, অন্যান্য চার্জেসগুলো নিয়ে থাকি, অথবা ধরেন কাস্টমার একটা কমিশন দেয়। এগুলো যদি কাস্টমারের কস্টিং ধরি তাহলে কাস্টমার কিন্তু একটা দিচ্ছে, মার্জিন দিচ্ছে। দ্যাট মিনস আমার এখানে একটা মুশারাকা হয়ে যাচ্ছে। যখন মুশারাকা হয়, মুশারাকার মাধ্যমে কিন্তু আমার পার্শিয়াল ওনারশিপটা চলে আসে। এখন পার্শিয়াল ওনারশিপটা যখন আসবে তখন কিন্তু আমি গুডসটা বিক্রি করতে পারি থ্রু এমপিআই অর এইচপিএসএম অর ডিএমএফ। Second stage, the requesting the bank for opening credit at this the agent or partner musharaka request the bank to open the credit or LC so that the seller can be notified. এখানে যখন এটা আমি বলে ফেলেছি, এগুলার আলোচনা না করি। তো আমার যেটা মূল জিনিসটা ছিল আপনাদেরকে যে মেসেজটা দেওয়ার, সেটা হচ্ছে যে এলসি অপারেশনটা আমরা যদি শুদ্ধ করতে চাই, আমরা যদি এমপিআইকে শুদ্ধ করতে চাই, আমরা যদি ডিএমএফকে শুদ্ধ করতে চাই, তাহলে আমাকে কন্ট্রাকচুয়াল রিলেশনশিপের মাধ্যমে কাস্টমারের মাধ্যমেই আমাকে গুডসটা ইম্পোর্ট করতে হবে, এবং সেই গুডসটা তখন আমি বিক্রি করতে পারবো। আমি এখানে কয়েকটা ফ্যাক্টর আপনাদের জন্য আইডেন্টিফাই করেছি, যে আমি যখন এটা করব, পোস্ট ইম্পোর্ট ফেসিলিটি দিব, তখন আমাকে 6টা ইস্যু আমাকে মনে রাখতে হবে। উই হ্যাভ টু কনসিডার বোথ পেমেন্ট রিস্ক অফ ক্লায়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ শরিয়া নন কমপ্লায়েন্স রিস্ক ইন ইচ ইভেন্ট। পেমেন্ট রিস্ক কি দেখেন, আপনাকে বলা হলো অনেক কাস্টমার আছে না যে 10% দিয়ে আমরা এলসিটা করি, 90% আপনার ডকুমেন্ট আসলে দিয়ে দিব। থিঙ্ক অ্যাবাউট দ্য সিচুয়েশন। 10% উনি দিচ্ছেন, ডকুমেন্ট চলে এসেছে, এখন আমার ইউসিবিডিসি অনুযায়ী আমি হয়তো 5 দিন ডকুমেন্টটা হোল্ড করে রাখতে পারবো, দেন আই হ্যাভ টু মেক পেমেন্ট। কাস্টমার টাকা দেয় নাই, ওই 90% দেয় নাই, কী করবেন আপনি তখন কনভেনশনাল হইলো একটা ফোর্স পিএডি করবেন। পিএডি নিজেই একটা মাঝে মাঝে ফোর্স সিচুয়েশন অনেকে করে, আর আপনি যদি ইয়েতে হন তাহলে একটা ফোর্স এমপিআই করবেন। তো ফোর্স এমপিআই যে করবেন, গুডস তো আপনার না, আপনি কিভাবে এটা করবেন? কাস্টমারের সাথে তো আপনি রিলেশনশিপ করেন নাই ওইভাবে। তাহলে আপনাকে রিলেশনশিপটা করতে হবে যে ওই পেমেন্ট রিস্কটা মাথায় রেখে আপনি প্রথমেই চিন্তা করবেন যে এটাতে যদি রিস্ক থাকে, পেমেন্ট রিস্ক হোক, শরিয়া নন কমপ্লায়েন্স রিস্ক হোক, এগুলো মাথায় রেখে হয় ওয়াকালা অথবা আমি তার সাথে মুশারাকা রিলেশনশিপ এস্টাবলিশ করব। ইফ উই ফাইন্ড এনি নন পেমেন্ট রিস্ক, দেন উই হ্যাভ টু ট্রাই টু মেক শিরকাত আল মিল্ক অর মুশারাকা রিলেশনশিপ ফর দ্য গুডস টু বি ইম্পোর্টেড উইথ দ্য ক্লায়েন্ট বিফোর ওপেনিং অফ এলসি। আচ্ছা, দ্য ক্লায়েন্ট মাস্ট গিভ সাম মার্জিন বিফোর ওপেনিং এলসি দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ হিজ ইকুইটি পার্টিসিপেশন। যদি মুশারাকা করতে চাই আর কি, সেক্ষেত্রে বলা, ব্যাংক উইল পে ইটস ইকুইটি পার্টিসিপেশন অ্যাট দ্য টাইম অফ মেকিং ফরেন পেমেন্ট। If shirkat is effected, then bank can sell its portion of musharaka goods to the client. এখন আমি যদি মুশারাকায় করি, আমার যদি শিরকাত এস্টাবলিশড হয়ে যায়, তাহলে গুডসটা আমি বিক্রিও করতে পারবো, আমি ভাড়াও দিতে পারবো। If the customer pays full margin at the time of retirement of the documents, then shirkat will be effected first, and in this case it will be deemed that the bank sells the part of its ইত্যাদি। আর ফাইনালি আমি যেটা বলতে চাই, এটাই আমার ছিল যে আসলে পুরো জিনিসটা বলতে পারলে ভালো হতো, কিন্তু সেটা অন্তত 2-3 ঘন্টার সেশন। তা আমি আপনাদেরকে শুধু এতটুকুই মেসেজ দিলাম যে আমরা পোস্ট ইম্পোর্ট করার আগে আমাদের বাংলাদেশে একটা মালিকানা অর্জনের জন্য যেটা করা হয়, একটা লেটার অফ অথরিটি নেওয়া হয়। লেটার অফ অথরিটিতে আসলে কাস্টমারের আইআরসি ইউজ করে আমি মালটা ইম্পোর্ট করবো, এই পারমিশনটা নিচ্ছি, কিন্তু কার মাল আনতেছি? আমার মাল কি দিয়ে হয়? বিল অফ লেডিং। তো বিল অফ লেডিং আমার মাল থাকলে, আমার এলসি যখন করছি তখন তো অ্যাপ্লিকেন্ট থাকে কাস্টমার, এগুলো কিন্তু সবই প্রশ্নবিদ্ধ। তো আমরা যদি ওয়াকালা অথবা মুশারাকা এই রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারি, তাহলে আমার মনে হচ্ছে, দিস ইজ মাই পার্সোনাল ভিউ, যে আমাদের এই শরিয়ার যে ইস্যুটা আছে, এই ইস্যুটা থাকছে না। তো হোপফুলি আপনাদেরকে একটা ব্রেন স্টর্মিং ইস্যু দিয়ে দিলাম। আপনারা আমার লেখাটা পড়ার পরে
যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, দ্বিমত থাকে, আমার সাথে শেয়ার করবেন। এটা নিয়েই আমরা সামনের দিকে আমাদের এই লেটার অফ ক্রেডিটের ইস্যুটা নিয়ে আগাতে চাই। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ জনাব মিজানুর রহমান। এরপরের পেপার আমাদের প্রেজেন্ট করবেন আমাদের প্রিয় ভাই ডক্টর মোহাম্মদ কবির হাসান। তার বিষয়বস্তু শরিয়া গভর্নেন্স প্র্যাকটিস ইন বাংলাদেশ। সময় 20 মিনিটস। মিনিটসে বলতে পারবো না। ইয়ে দিতে হবে, ওটা দিতে হবে না, চার্জার লাগবে না। না ঠিক আছে। আরে ভাই আপনি ঝামেলা করতে গেলেন কেন? বললেন আপনি, হ্যাঁ আমার স্ক্রিনটা ফুল দেখতে যাচ্ছি, আপনি কি করলেন এখানে? আগে তো ঠিক ছিল। চোখে কম দেখি, একটু বড় করা যায় না এখানে? এইখানে বড় দেখতে চাচ্ছি আমি, আমার চোখে লাগতে হবে তো, ওইখানে তো আমি দেখতে পাচ্ছি না। আপনি কিছু করেন না দেখি। এনিওয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে যারা উপবিষ্ট আছেন, আমার অনেক শ্রদ্ধেয় লোক, অনেক দিন ধরে চিনি। আমার প্রেজেন্টেশন যেহেতু আমি বাংলাদেশে বাংলা ইংরেজি মিলিয়ে বলবো, আসলে বেসিক্যালি 3টা ডকুমেন্ট থেকে এসেছে। আমার একটা রিসার্চ আমরা করেছিলাম, দুজন বাংলাদেশি স্টুডেন্টের সাথে, তখন এখন ওরা পিএইচডি করে ইউকেতে পড়াচ্ছে। তারা একাডেমিক লাইক মি, 10 বছর আগে, সো দ্যাট আর লিটল বিট ওল্ড ফ্রম দি ফিল্ড। অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট, আপনারা জানেন কিনা জানি না, আমি আওফির এডুকেশন বোর্ড বাফ যেটা হয়েছে আজকে, এটা এডুকেশন বোর্ডের চেয়ারম্যান, যারা সার্টিফাই করে কি আওফির ফেলো হবে কি হবে না। আমি জানি না আপনারা জানেন কিনা সেটা। নাম্বার 3, আমি আওফির এথিক্স অ্যান্ড গভর্নেন্স বোর্ডের মেম্বার। তো থার্ড আরেকটা ডকুমেন্ট যেটা আমি আনছি এখানে, সেটা হলো যে শরিয়া ডিসিশন মেকিং প্রসেস নিয়ে আমরা একটা ডকুমেন্ট তৈরি করার চেষ্টা করছি। এটা অল দি ওয়ে ফাইনাল স্টেজে গেছে, কিন্তু এখনও এটা পাস হয়নি। আরেকটা ডকুমেন্ট, দ্য এথিক্স ইন দি শরিয়া, মুফতি এটার বাংলা করেছে আবদুল্লাহ মাসুম, ওইটার ওপর বেসিস করে কিছু। তা আমাকে একটু সময় দিবেন, আই জাস্ট ওয়ান্ট টু ট্রাই টু গো অ্যাজ কুইক অ্যাজ পসিবল। তা আমি ইসলামী ব্যাংকিং কি এটা আপনাদেরকে বলার কিছুই নাই, এটা আমরা জানি ফ্রম দি প্যারাডামিক ভার্সন অথবা ভিশন থেকে আমরা বলি যে এটাই সলভ করবে, ইসলামী ব্যাংক ইজ ইনহেরেন্টলি স্টেবল। অল দি স্টেটমেন্টস আর ভেরি ট্রু, ওকে, কিন্তু প্র্যাকটিসটা ডিফারেন্ট। অ্যান্ড প্র্যাকটিসটা ডিফারেন্টের কারণেই লোকজন আমাদেরকে নিয়ে সমালোচনা করে। তো যেটা ফার্স্ট পার্ট অফ দি প্রেজেন্টেশন, যেটা আমি বললাম যে ডেটা ড্রিভেন, আমরা কিছু ইন্টারভিউ নিয়েছিলাম তখন এসএসবি, শরিয়া সুপার বোর্ড মেম্বার, ইন্ডিভিজুয়াল ব্যাংক, সেন্ট্রাল শরিয়া বোর্ড, সেকেন্ডারি ডেটা, বিভিন্ন জায়গায় রিসার্চ পেপার, পেরিওডিক যেভাবে রিসার্চ করা হয় আর কি। অ্যান্ড দ্যাট ওয়াজ ইভেন্চুয়ালি পাবলিশড। সো দিস আর দি ডেটস দ্যাট উই হ্যাভ ডান। উই হ্যাভ interviewed 6 people that at that time chairman and member of the Sharia board, member of the Sharia board, chairman of Sharia board, central bank, executive Islamic banking wing, to central banker okhane chilo, member of the Sharia board.
তো এখানে কতগুলো ইন্টারভিউ আমরা নিয়েছি। আপনারা ইসলামী ব্যাংকের হিস্ট্রি দেশে জানেন, কিছু বলার নাই আমার। এখানে হিস্টোরিক্যাল ফ্যাক্টর আছে, এখানে কীভাবে ইসলামিক ব্যাংক এসেছে 1983, all those things are known to you. Now there are some points, still we talk about central bank developed a 6 point, so এটার একটা আপগ্রেডেশন হচ্ছে, এখনও মতো ফাইনাল ভার্সনটা, দ্য গাইডলাইনটা পাবলিশ হয়নি। কিন্তু আমরা সবসময় বলতেছি নো সেপারেট ব্যাংকিং ল, ইসলামিক ব্যাংকিং ল হওয়া দরকার, সেটা আপনারাও জানেন। আমরা বলি সেপারেট ইসলামিক ব্যাংকিং উইং ইয়াতে নাই, মানে ইয়াতে বোধহয় একটা উইং আছে বোধহয়, কিন্তু আমরা চাচ্ছি যে সেন্ট্রাল ব্যাংকে যেখানে 30% অফ দি মার্কেট ইজ ইসলামিক, আমাদের সেন্ট্রাল ব্যাংকে একটা ডেপুটি গভর্নর থাকা দরকার যে এই উইংটাকে দেখবে। এবং একটা সুযোগ এসেছে যে সেই মনের যে ধারণ করে যে ইসলামী ফাইন্যান্সকে, এমন একজন সেন্ট্রাল ব্যাংক ডেপুটি গভর্নর হলে ভালোই হতো। তা আমি আমার ছোটো ভাই এবং বন্ধু অনেক দিনের, আপনাদের অনারেবল ডিজি আখতারুজ্জামানকে চিনি। হি কুড বি দ্য রাইট পারসন, অনলি আল্লাহ নোজ, আই প্রে ফর হিম। সেন্ট্রাল শরিয়া বোর্ড অফ ইসলামিক ব্যাংক বাংলাদেশ আরেকটা করেছে, এটা অনেক কিছু, এই যে আপনাদের 600 নাম্বার বলতেছেন, এটা ভেরি ক্রিটিক্যাল রোল ওটা প্লে করেছে, থ্যাংক ইউ। তো ওরা ওদের মতো কাজ করেছে। তারপর আরেকটাও আছে সেন্ট্রাল শরিয়া বোর্ড ইসলামিক ইন্স্যুরেন্স বলে একটা আছে। আপনার যেখানে ইসলামিক ইন্স্যুরেন্সে অনেক ধরনের সমস্যা, আপনারা ইসলামিক মেনে কথা বলেন, ইসলামিক ইন্স্যুরেন্সের সমস্যা আরও বেশি। যারা ডিল করছে শরিয়া স্কলার, ওনারা ভালো করেই জানেন। তো এখন কারা আছে এখানে? রেগুলেটরস, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আছে, বাংলাদেশ ব্যাংক আছে। তো এই বাংলাদেশ ব্যাংক by its constitution is supposed to be independent. Actually it is not. It is an organ of the Ministry of Finance. ওখান থেকে ওরা ডিকটেট করে কি করবে না করবে। সুকুক যখন এসেছে খুব তাড়াহুড়ো করে সুকুক কিন্তু বের করেছে, এটা ঠিক করেনি। আমি অনেকবারে বলেছি, সেন্ট্রাল ব্যাংকে গিয়েও বলেছি, এটাতে অনেক ধরনের ল্যাপসেস আছে। আশা করি নেক্সট বারে যখন একটা সুকুক আসবে এটাকে ঠিক করবে। ইসলামিক কনসালটেন্টি ফোরাম বলে একটা অর্গানাইজেশন আছে, আমি জানি না এটা মৃত না জীবিত। এটা অ্যাগেন নির্ভর করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মানে ইসলামী ব্যাংকের মা বাপ এই দেশে এখন একটা গ্রুপ কন্ট্রোল করতেছে, পজিটিভ আর নেগেটিভ। তারা কিন্তু এটাকে আবার রিভাইভ করতে পারে। সেন্ট্রাল শরিয়া বোর্ড তা আছে, অনেক কিছু করছে, আপনারা জানেন। তো এখানে আমাদের যে ইয়াগুলো ইন্টারভিউ করেছি, ব্যাপারটা হয়েছে আপনি জন্য রিসার্চ করার অনেকগুলো পথ আছে। আপনি সেকেন্ডারি ডেটা, প্রাইমারি ডেটা যখন আপনি করেন, আমি জানি না অবস্থানটা কি, 10 বছর আগে ওরা মন খুলে কথা বলেছে, মানে পার্সোনাল লেভেলে। একটা আছে যে আমরা ডক্ট্রিন অফ নেসেসিটি, আমরা যখন ইসলামী ব্যাংক এই দেশে শুরু করি, যে ডক্ট্রিন অফ নেসেসিটি অনেক কিছুকে আমরা ছাড় দিয়েছি, কিন্তু এটা অলরেডি 40 years old। আপনি তো বলতে পারেন না 40 year old ইয়াং বেবি ক্যান স্টিল রান, তাই না? এখানে কিন্তু শরিয়া বোর্ডের মেম্বার যারা আছেন, সেন্ট্রাল ব্যাংক যারা পলিসি মেকার, তাদের একটা বিরাট রোল আছে। তো সেই রোলটা আমাদের পালন করতে হবে। কেন এটা আমি বারবার বলি যে আমি তো কনভেনশনাল স্পেস থেকে, মুফতি আবদুল্লাহ মাসুম এসেছে, অথবা যারা ওর মতো মানে ইসলামিক স্টাডিজ থেকে এসেছে। ভুল যদি করে ওরা, তাই না, আলটিমেটলি মানে বাক স্টপস এট হিম। এবং ওদের কাছ থেকে যদি আমাদের ঠিকভাবে শরিয়া গাইডলাইন না আসে, তাহলে মানে হাসরের দিনে এটার একটা জবাবদিহি করতে হবে। যারা ইসলামী ব্যাংক করে আমি জানি তারা শুধু মানে একটা চাকরি হিসাবে করে না, তারা এটাকে একটা ইবাদা হিসাবে করে, এবং সেইভাবে নেওয়া দরকার। সেইভাবে নিলেই তখন আপনার চেতনা নাড়া দিবে আমি যা করছি ঠিক করছি কিনা। আমাদের ইন্টারভিউতে অনেক কিছু এসেছে, যেমন ফর এক্সাম্পল একজন বলেছে যে কী ক্রাইটেরিয়া দেখা হয় যে মেম্বার করার জন্য। একজন বলল শরিয়া বোর্ড মেম্বার যে বেশি ভালো বক্তৃতা দিতে পারে, মানে যে ওরাল স্কিল যার ভালো, তার ফিকআপ মামলায় তার নলেজ আছে কি নাই সেটা নিয়ে কোনো ইয়া নেই। আনফর্চুনেটলি যে মাদ্রাসা শিক্ষা বোর্ড যেটা আছে আমাদের, আমি এতটা পরিচিত না, কিন্তু যাদের যে কারিকুলামের মধ্যে কিন্তু ফিকআপ মামলাতকে সেভাবে প্রাধান্য দেওয়া হয় না। কিন্তু আমি রিসেন্টলি শুনেছি অনেক মাদ্রাসা এটাকে ফিকআপ মামলাতে প্রাধান্য দিচ্ছে। এটা আমাদের শরিয়া স্কলারদের দোষ নেই, তারা সেই ট্রেডিশন থেকে বড় হয়েছে, তারা কিভাবে নিকা পড়াতে হয়, খতনা করাতে হয় এগুলো জানে, কিন্তু ফিকআপ মামলাত, রিবা কীভাবে নিউ প্রোডাক্ট তৈরি করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু ওরা ইয়া করেনি। সুতরাং এটা ওদেরও দোষ না, কারিকুলামটা সেখান থেকে ডেভেলপ করতে হবে।
না মিনিস্ট্রি অফ কমার্সও আছে, ইন্স্যুরেন্স একাডেমিকে ওরা ইয়া করে, তারপর ইন্ডিভিজুয়াল ইন্স্যুরেন্স কোম্পানি শরিয়া বোর্ড আছে, যে শরিয়া বোর্ড ইসলামিক ব্যাংক তাদের পারফরমেন্স 2015-এর, অলমোস্ট 9 years old। আমি বললাম এটা পুরনো। আমি আশা করি ডক্টর আক্তার এখানে আছেন, এই কাজটাকে আমি পেপারটা দিয়েছি, এই পেপারটাকে যাতে আপডেট করলে কারেন্ট অবস্থার কি এটা পলিসি মেকিংয়ে সবার জন্য সুবিধা হবে। তো এখানে এই নাম্বারগুলো আছে। আরেকটা জিনিস বলতে যাচ্ছি, আপনি যদি দেখেন যে আমাদের কিন্তু মাশাল্লাহ মানে এখন 600 মেম্বার্স, তাই না? দি লার্জেস্ট শরিয়া সিএসএসএ মেম্বার ইন দ্য ওয়ার্ল্ড। এখন কিন্তু আমাদের শরিয়া স্কলারদের স্কারসিটি নাই, কিন্তু আপনি যদি কম্পোজিশন দেখেন এই শরিয়া বোর্ডগুলোতে কিছু লোক ডমিনেট করে সব জায়গায়। শুধু তাই না, ডমিনেট করে ভালো ফাইন, কিন্তু তারা ছাড়ও দেয় না, আরেকজনকে ঢুকতে দেয় না, এবং ওরা দলবদ্ধভাবে মানে এই বোর্ডগুলোতে, এটা শুধু বাংলাদেশে না সারা দুনিয়াতে শরিয়া ডিসিশন মেকিং বলে আমরা একটা ডকুমেন্ট তৈরি করে 2 বছর কাজ করে আওফিতে। আপনি কি জানেন এটা স্টপ হয়ে গেছে একটা লেভেলে? কারণ আমরা একটা 2টা প্যারাগ্রাফ রেখেছিলাম যে শরিয়া বোর্ডের কতজন মেম্বার হতে পারবে তার একটা নাম্বার ঠিক করে দিয়েছিলাম, যে এত 5 to 7 বা লিমিটেড। কারণ কেউ কেউ মেম্বার আছেন 70টা শরিয়া বোর্ডের মেম্বার, এবং তাদের অ্যাভারেজ এজ যারা শরিয়া স্কলার যারা ওইগুলোতে আছেন তারা ক্লোজ টু 70 years old। ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, তাই না? আমার মাথা কাজ করে নাকি? 54 মাথা কাজ করে না। সেই জায়গায় এই কাজগুলো করেছিলাম যাতে আমাদের ইন্ডাস্ট্রি সেভাবে ডেভেলপ করে, আমাদের ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেগুলো হয় ঠিকভাবে। তো এই বেসিক্যালি একজন বলছে নো অবজারভার। বাই দি ওয়ে, এই যে আপনাদের মোরাকিব একজন আছেন আমাদের, আমি ওনার জানতে বললাম দোহা ভাই, প্রত্যেকটা ব্যাংকের কিন্তু এই শরিয়া ডিপার্টমেন্ট আছে, তাই না? শরিয়া ডিপার্টমেন্ট কিন্তু ব্যাংকের এমপ্লয়ি, এবং মূল কাজগুলো কিন্তু ওরাই করে দেয়। কোনো একটা প্রোডাক্ট আসুক বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে, এই যে এক্সটার্নাল শরিয়া বোর্ড যারা শরিয়া সুপারভাইজার বোর্ড আছে, বোর্ডটা কিন্তু ওই মাসে একবার বা অথবা 2 মাসে একবার আসে, ওরা ভ্যালিডেট করে। তাদের দায়িত্ব যে ইন্টারনালি যে কাজগুলো হচ্ছে এগুলোকে ঠিকভাবে পড়ে তারপর ভ্যালিডেট করা। আমি এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি, আপনাদের কজন যারা শরিয়া বোর্ড মেম্বার আছেন সেই সময়টা আছে আপনারা এটা ভ্যালিডেট করেন। নাম্বার 2, যেহেতু এই শরিয়া বোর্ডটা মানে ব্যাংকের এমপ্লয়ি, টেকনিক্যালি দে আর আন্ডার দি সুপারভিশন অফ এমডি অফ দি ব্যাংক অফ দি এক্সিকিউটিভ, তখন কিন্তু ওদের ইন্ডিপেন্ডেন্টলি তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকে না। আপনারা ভিতরে হয়তো অনেকেই বুক চাপড়িয়ে কাজ করেন কারণ আপনার চাকরি দরকার, কিন্তু অনেক কাজ আপনাদের করতে হচ্ছে কারণ উপর থেকে বলে যে না আপনাদের নাম্বার দেখাতে হবে, যেহেতু এটা শেয়ার হোল্ডার ড্রিভেন বলে একটা কোম্পানি। কারণ আলটিমেটলি the board of directors are responsible to the shareholders and so on। তো এই ব্যাপারগুলো আছে। তা আমি এখন কুইকলি একটু একাডেমিক রোলটা প্লে করতে চাচ্ছি। তো এখন এই যে গভর্নেন্সের ব্যাপারটা, there are different models that have been developed in the world, অ্যাংলো-স্যাক্সন মডেল, ইউরোপিয়ান মডেল। একটা বলি যেটা আপনার প্রায় শুনেন স্টক হোল্ডার বেসড মডেল। আমি যখন একটা অর্গানাইজেশনকে দেখবো আমি শুধু দেখবো স্টক হোল্ডারদের, যারা ওনারদের পার্সপেক্টিভ থেকে না, যারা সবাই কাজ করে স্টেক হোল্ডার্স পার্সপেক্টিভ থেকে। আবার এই 2 মডেল থেকে আমাদের ইসলামিক মডেলটাও ডিফারেন্ট। এই ব্যাপারগুলো আমি বলেছি। ফর এক্সাম্পল, ইসলামিক মডেলের ফার্স্ট এপিস্টেম স্টার্টিং পয়েন্ট ইজ তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কামালউদ্দিন জাফর সাহেব যেটা বললেন সেটা দিয়ে আমাদের শুরু করা। আমাদের রাইট অ্যান্ড ইন্টারেস্টের কথা বলা হয়েছে, প্রোটেক্ট দি ইন্টারেস্ট অ্যান্ড রাইটস অফ অল স্টেক হোল্ডার্স বা সাবসিডি টু দ্য রুলস অফ দ্য শরিয়া। তো প্রত্যেকটা জায়গায় কর্পোরেট গোল, নেচার অফ ম্যানেজমেন্ট, ক্যাপিটাল রিলেটেড অ্যান্ড ওনারশিপ স্ট্রাকচার, এগুলো ইজ ডিফারেন্ট প্রত্যেকটা থেকে। এগুলো সম্পর্কেও আপনি শরিয়া স্কলার হিসাবে আপনার ধারণা থাকতে হবে। এবং বিলিভ মি, দি শরিয়া অথবা ইসলামিক স্টাডি ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট সাবজেক্ট। আর আমরা যারা পড়াই এগুলা কিন্তু রিলেটিভলি সোজা। মানে আমি প্রায়ই বলি যে আমাদের যে গ্যাপটা আছে, যে আমরা যারা কনভেনশনাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, এখানে মোটামুটি সবাই এক্সেপ্ট শামসুদ্দৌলা ভাই ছাড়া, ওনার মধ্যে ব্যাকগ্রাউন্ড শরিয়া হতে পারে, আমরা সবাই কনভেনশনাল ব্যাকগ্রাউন্ড থেকে, আমাদের শরিয়া সে ডিপার নলেজ আমাদের নাই। আমাদের যদি অর্জন করতে হয় আমাদের অনেক কাঠখড় করে একটু গো ব্যাক। কিন্তু আপনারা যারা শরিয়া স্কলার আছেন, মোডাস অপারেন্ডি শেখা আপনাদের জন্য রিলেটিভলি সোজা। এটা আমার বাস্তব প্রেক্ষাপট থেকে আমি বলছি, যেহেতু আমি একজন শিক্ষক মানুষ, আমি পড়াই এগুলো ক্লাসে। এই জন্য
এখন আপনি যদি দেখেন দি শরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, যেমন তৌহিদ অ্যাজ দ্য এপিস্টেম starting point, you have the Sharia board, then you have the shareholders, board of directors, executive director, independent director, regulatory authorities, depositors can also play. আমি জানি না বাংলাদেশে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বোধ আছে ডিপোজিটার থাকতে, যারা ডিপোজিটের ইন্টারেস্টকে দেখে। কিন্তু প্রবলেমটা হলো যে যারা ইন্ডিপেন্ডেন্ট, যে রিসেন্ট যে রেগুলেশন বাংলাদেশ ব্যাংক করেছে, করতে যাচ্ছে বা মানে প্রমাণ করছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের সংখ্যা বাড়াতে হবে, তারা কতটা ইন্ডিপেন্ডেন্ট, হাউ ডু ইউ চুজ, তাই না? এই ব্যাপারগুলো আলটিমেটলি আপনি যদি বিশ্বাস করেন তৌহিদে, আপনি যদি ওনার হন, আপনি যদি রেগুলেটর হন, ইউ উইল অলওয়েজ লুক ফর দি বেস্ট পারসন। তাহলে আমি সবসময় বলি যে এনিহোয়ার ইসলামী ব্যাংক করার জন্য, ইসলামী ফাইন্যান্স অথবা একটা সুস্থ সমাজ তৈরি করার জন্য আমাদের খালেস দিল থাকতে হবে, আমাদের দিলটাকে আমাদের পরিষ্কার করতে হবে। এনিথিং এলস উই ডু ইজ গোয়িং টু will be problematic if our character is not fine. So there are different, but in this model, you have the regulatory authority. We call this Islamic bank is inherently stable. কিন্তু বাংলাদেশে এখন যা হচ্ছে, অনেকে সন্দেহ পোষণ করছে। আমার কেন জানি মনে হয় এটা কি ইচ্ছা করেই করছে, কারণ ইসলামিক ব্যাংক তো আনস্টেবল হওয়ার কথা না। ইসলামিক ব্যাংক কিন্তু সেভাবে পড়ে যাওয়ার মতো জিনিস না। আল্লাহ তো এটা রক্ষা করার মানে, আল্লাহ বলেছে যে তোমরা যাই কিছু করো না কেন, ইসলাম কোরআনকে আমি রক্ষা করব, তাই না? এবং এইটার উপর বেসিস করে যেটা হবে সেটা হওয়া দরকার। আমি বলবো যারা আছেন এখানে, স্কলার আছেন, এগুলোকে ডিপলি স্টাডি করা, আপনার প্রেক্ষাপটে থাকেন, জানেন এবং ভালোভাবে পরামর্শ দেওয়া। ইউ শুড নট রক দ্য বোট, যাতে এটা ডুবে যায়। ডুবে গেলে লাভটা হলো কি, তাই না? এটা কীভাবে বাঁচিয়ে তোলা যায়, যে ভুলগুলো আছে ভুলগুলো শুদ্ধভাবে ঠিক করা যায়। তো ফাংশনের কথা বলছিলাম, গভর্নেন্স, কন্ট্রোল, কমপ্লায়েন্স। তো এই টিপিক্যাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তো বোর্ড অফ ডিরেক্টর আছে, ইন্টারনাল অডিটর, এক্সটার্নাল অডিটর, এগুলো আছে রেগুলেটরি। কিন্তু এক্সক্লুসিভ ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, দ্য শরিয়া বোর্ড, দিস ইজ দ্য সুপ্রিম, আই থিঙ্ক। বাংলাদেশের কনটেক্সটে যেহেতু আমাদের সেন্ট্রাল ব্যাংকের সেন্ট্রাল শরিয়া বোর্ড নাই, যেটা মালয়েশিয়াতে আছে, সব কিছু আলটিমেটলি ওখানে যায়। আপনারা এই যে সেন্ট্রাল যে বোর্ডটা আছে, বোর্ডটা যেটা বলবে সেটাই কিন্তু ফাইনাল, তাই না? তার উপরে অফকোর্স মাঝে মাঝে অডিটররা আসে বাংলাদেশ ব্যাংক থেকে, বাট আনফর্চুনেটলি আমাদের এখানে একজন আছেন ভাই, যে বাংলাদেশ ব্যাংকের সে ক্যাপাসিটি নাই যে ওরা কতটা ইসলামিক, প্রোডাক্টগুলো কীভাবে ইসলামিক হচ্ছে কিনা। তো সেই জায়গায় সেন্ট্রাল ব্যাংকেরও কিন্তু তাদের যেই তাদের যে ক্যাপাসিটি বিল্ডিংটাও হতে হবে সেইভাবে। না, এখন নাম শেষ করে নেই প্লিজ। তাই যেই বোর্ড স্ট্রাকচারগুলো আমরা বলছি, যে কোনো জায়গায় ইন্টারনাল বোর্ড, যেটা আমাদের বাংলাদেশে, এক্সটার্নাল বোর্ড, ন্যাশনাল শরিয়া বোর্ড আছে কোনো দেশে, কোনো দেশে, যেমন আমাদের দেশে নাই। কিন্তু যারা ইসলামী ব্যাংকে এগিয়ে গেছে, যে সেন্ট্রাল শরিয়া বোর্ডটা অনেক জায়গায় আছে। নাও যে জিনিসটা ফাইনালি আমি আসছি আমাদের আওফির তরফ থেকে, যে একজন শরিয়া ডিসিশন মেকিং প্রসেসে দুইটা জিনিসকে কম্বাইন করতে হবে। আদল অ্যান্ড ইহসান, হ্যাভ দি রাইট ইন্টেনশন অ্যান্ড দি রাইট মাইন্ডসেট। ইউ অ্যাড টু দ্যাট ডু দি রাইট থিং, ইউ অ্যাড টু দ্যাট do the right thing in the right manner, you add to that engage with others positively, and that will give you adl and ihsan equation. So Sharia governance এটা একটা বড় জিনিস। যখন I talk about having the right intention and right mindset, what does it mean? You do everything for the sake of Allah Almighty, with the objective to gain His pleasure and reward, and to avoid His wrath and punishment. Right mindset, what does it mean? Being positive and hopeful of Allah Almighty's will and decree concerning one's life. Second point, right thing, do the right thing. What does it mean? Doing all that is sanctioned to be good, virtuous, and ideal by Sharia and the law of the land. Then you come right manner. There are three things. We talk about the proficiency, achieve absolute mastery in your field of expertise. So you hire the right person with the right expertise. Timeliness, do it at the right time. Consistency,
do it consistently, whether in private or public, even when not being observed. সে ভয়টা থাকতে হবে, আল্লাহ আমাকে দেখছেন, আমি অন্যায় করতে পারবো না. And finally, engaging with others positively. What does it mean? Who do you engage with? Circle of influence, colleagues and co-workers. How do you engage with others? You do it hikmah, wisdom, what to say, when and how, and becoming a role model for everyone. So whatever perspective you are in, Sharia board member, small employee, professor, you have to be a role model for your fellow employees. Third thing, how not to engage with others? By becoming indifferent, by being negative or patronizing. So wrap up, how can you achieve adl and all work activities all the time? So there are 4 perspectives that I talked about. Have the right intention and right mindset, do the right thing in the right manner, and engage with others positively. So now, if we speak about specifically the Sharia decision making, the Sharia board members, there are 10 different things that we have extracted from psychology literature, that how we have to modify our behavior so that we can find the right, the honorable, the good with intention Sharia board members. So number 1 is framing tendency, anchoring tendency, status quo. So let me go over this one very quickly. In the Sharia decision-making process at all levels relies on the nature of the information presented and the way it is presented. So data is very important. There is a strong likelihood that the decision may be influenced by the limitation and accuracy of the information or the manner and the style of its presentation. Second is called anchoring tendency. Anchoring tendency may affect the SDM process, whereby all possible and viable solutions to the issue under discussion may not be given due consideration and attention. Everything has to be put on the table, nothing hide and seek here. This risk cannot be countered unless reasonable research in an unbiased manner is conducted on all possible solutions and each one of them is evaluated on merit, ignoring initial impression. So we cannot anchor with something because agar huzur bole gechen amra eta question korte parbo na. You can, because ijtihad, we have to be there. Sharia is a dynamic process. Number 3, status quo tendency, managerial influence. When the management displays a strong bias in favor of a specific solution to an issue to maintain the status quo, resisting against new initiative, when Sharia decision makers do not support an innovative proposal due to inertia and perceived challenges. Number 3, scholarly reputation. Products and services updates becomes challenging for new scholars when they are approved initially by a reputed Sharia scholar. আপনারা নিশ্চয়ই আপনাদের কর্মজীবনে দেখেছেন, আপনারা ভয় পান যে আগে হুজুর বলে গেছেন সে very reputed scholar, he could be wrong, or maybe situation has changed, it demands a new interpretation. Number 4, conforming evidence tendency. If a Sharia scholar seeks only the conforming juristic piece of evidence in classical literature to validate his pre-existing beliefs regarding a contemporary case and ignores any evidence contrary to that. Now the management of the IFI shall in case pressure the SSB or any of its members to approve a product or service merely on the ground of contemporary precedents. Money management pressure dite parbe na individual Sharia board member ke. Number 5, Sharia decision making process can be influenced by exaggerated claims of financial loss by the management in case of disapproval. তারা বলতেছে আমাদের লস হয়ে যাচ্ছে, কেন আপনারা একটা রিথিঙ্ক করতে পারেন কিনা। বাট শরিয়া যে প্যারামিটারের মধ্যে যতটা ফ্লেক্সিবিলিটি সেটা করা যাবে, তার বাইরে তো করতে পারবো না আমি। নাম্বার 6, অ্যাভয়েলেবিলিটি টেন্ডেন্সি,
frequent and recent cases may impact the conclusion reached by Sharia decision makers about a new case that partially bears a resemblance to the recent cases. The Sharia decision maker shall consider and shall be provided with the information about earlier decisions and situations, including any earlier fatwas when a similar case arises. আপনারা প্রতি বছর যদি দেখেন অ্যানুয়াল রিপোর্টে শরিয়া বোর্ডের যে রিপোর্টটা আর কি, এই রিপোর্ট পড়ে কোনো ইনফরমেটিভ কিছু পাওয়া যায় না। এই যে কোন ডিসিশন কোন বেসিস হলে বলো যে এক এন্ড কাট এন্ড পেস্ট করে সবগুলো করছে, এবং যারা সেন্ট্রাল ব্যাংক থেকে এসে সুপারভাইজ করার তাদের এবিলিটি না মাঝে মাঝে আমার সন্দেহ হয়, বা সন্দেহ মানে আমি খারাপ সেন্সে বলছি না, আমার নাম সবকে নাও জানতে পারি, এই জন্য তাদের সক্ষমতা বাড়ানোর ব্যাপারটাও চিন্তা করতে হবে। The fundamental attribution error tendency, the Sharia decision makers may have a cognitive bias to assume that a person's actions depend on what kind of person he is, rather than on the social and environmental forces that influence the person. To avoid such tendency and objectively analyze an issue, the Sharia decision maker should be aware of the influence of both external and internal factors contributing to a specific phenomenon. Number 8, halo impact and reverse halo impact. In Sharia decision making, the pre-existing positive negative impression of Sharia decision makers about an individual, department, function, team or institution may favorably or adversely impact the respective decision. Number 9, overconfidence tendency. The due process of Sharia decision making may be compromised and enough research and consultation may not be conducted as otherwise would be necessary to find conclusion to the issue. তাড়াহুড়া করা, এখনই দিতে হবে, 3 দিন পরে আমাদের অ্যানুয়াল মিটিং হবে অথবা হোয়াটএভার, দেন এই প্রেশারগুলোকে মিনিমাইজ করতে হবে। আর নাম্বার 10, self-serving tendency refers to the common human tendency to claim more responsibility for success than for failures, or to evaluate ambiguous information in a way beneficial to one's own interest. So let me do this product development. Apne bolen 40 years old, how many new products are there in the Islamic banking industry? Financial engineering is a big thing. 5 minutes. Less than 5 minutes, okay. So let's look at, we start with product development, idea generation and acceptance. You start with idea generation, a problem in the society. Now, in Islamic financial engineering has to be demand driven, যে এখন জনগণের কি দরকার। SME, এখানে আমাদের youth unemployment আছে, 30% probably college graduates are not finding a job. তাদের জন্য আপনার এন্টারপ্রেনিয়রশিপ কিভাবে ডেভেলপ করা যায়, সে আইডিয়াগুলো কে দেবে? এই আপনার ব্যাংকের ভিতর থেকে যারা শরিয়া ডিপার্টমেন্ট থেকে, আমি শরিয়া প্রাসঙ্গিক বলতেছি, অন্য ডিপার্টমেন্টও জড়িত, আইডিয়া জেনারেট করতে হবে। 10টা আইডিয়ার মধ্যে হয়তো 5টা প্র্যাকটিক্যাল আইডিয়া স্ক্রিন করতে হবে, কনসেপ্ট ব্যাপার তৈরি করতে হবে। সব কনসেপ্ট ব্যাপার তৈরি করতে হলে বাইরে আপনাকে কনসালটেন্ট নিয়ে করতে, আপনি কি করছেন, হোয়াট ইজ ইউর ইন্টারনাল ক্যাপাসিটি বিল্ডিং, সে ক্যাপাসিটি বিল্ডিং আপনাদের তৈরি করতে হবে যাতে একটা ব্যাংক স্ট্যান্ডস অন ইটস ওন ফিট। আই ডু নট নো whether any bank has a, let's say, economist. I'm talking Islamic economist who is going to oversee or look at these things from the macro perspective and bring it to the micro side so that the decision or new product can be made. Business case তৈরি করতে হবে, authorization করার পরে then it will go to implementation, converting the concept of products, product design, then somebody has to sign it off, okay, product design হলো, এটার মধ্যে শরিয়া বোর্ড মেম্বার থাকবে, অন্য প্র্যাকটিক্যাল যারা আছে রেলেভেন্ট সব ডিপার্টমেন্ট জড়িত থাকবে, ডকুমেন্টেশন তৈরি করতে হবে, মার্কেটিং ম্যাটেরিয়াল তৈরি করতে হবে, ডেভেলপিং দি আইটি সিস্টেম, দেন শরিয়া অ্যাপ্রুভাল ফাইনালি নিতে হবে, দি বিগ শরিয়া বোর্ড, নট দি ইন্টারনাল মোরাকিবস, and finally you have to commercialization, because you are in the bank, in the business of making money in a halal way. There is nothing wrong. Allah has made riba haram, but Allah did not say give me a bank. It's a human construct, right? You have created this business form to do commercialize and make money. So you have a regulatory approval লাগবে, এটা করলেই হবে না, রেগুলেটর বিভিন্ন দেশে, আমি জানি না বাংলাদেশ ব্যাংকে বোধহয় অ্যাপ্রুভ দিতে হয় ফাইনালি সব প্রোডাক্ট, যদি দিতে হয় you have to go this regulatory approval, ইন হাউস টেস্ট করতে হবে, পার্সোনাল ট্রেনিং দিতে হবে যে যারা এটা নিয়ে বিক্রি করবে, কমার্শিয়ালাইজেশন, ইউ হ্যাভ টু পাইলট রান, শরিয়া অ্যাপ্রুভাল, ফুল স্কেল লঞ্চ, পোস্ট লঞ্চ, তারপর শরিয়া অডিট করতে হবে। আমার মনে হয় আপনারা এগুলো 90%ই করেন, মানে এই প্রসেসটা, কিন্তু আমার প্রশ্নটা হলো এখানে যে আপনাদের ইন্টারনাল ক্যাপাসিটি
বিল্ডিং করতে হবে। I have 2 more minutes. Let me draw the last slide, conclusion. An Islamic financial institution should preferably have in place an implementation and reporting mechanism to ensure that Sharia decision making is carried out as per the requirements under this standard. The SDC should agree with such mechanism and criteria with those charged with governance, the management and SSB, that means Sharia Supervisory Board. The management of the IFSI shall ensure providing proper sanitization and training to the respective organs of the governance and relevant staff with regards to effective Sharia decision-making process and applicable psychological tendency. Training, education, knowledge is very important. And finally, a proper culture and environment can contribute to creating the right values and help in developing effective Sharia decision-making process. Such culture may not be developed unless the tone at the top is clear in this respect. The top leadership is very important. They have to guide and give the direction to the bottom. With this, I conclude my presentation. Thank you very much for listening. Thank you very much, Dr. Hassan. সম্মানিত পার্টিসিপেন্টস অ্যান্ড ডেলিগেটস অফ BAFF, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি আর্টিকেল আমাদের সামনে উপস্থাপিত হলো। প্রথমটি ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যাপারে। আমরা সবাই ওয়াকিবহাল যে বাংলাদেশ ব্যাংক ইন দি মিন টাইম 2টো ডিজিটাল ব্যাংকিংয়ের পারমিশন দিয়েছে, নগদ এবং করিকে কনভেনশনালি। তো সেই লক্ষ্যেই ডিজিটাল ব্যাংকিংয়ের আমি যতটা লক্ষ্য করেছি, মিস্টার আতিক ওনার বাস্তবতার আলোকে উনি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে ডিজিটাল ব্যাংকিং এসে গেছে। ডিজিটাল ব্যাংকিং, ইসলামিক ডিজিটাল ব্যাংকিং কীরকম হবে এরকম কিছু হাইলাইট উনি করেছেন আর কি, সে ব্যাপারে আপনারা আলোচনা করবেন এখন। দ্বিতীয় পেপারটা হলো ভেরি টেকনিক্যাল, যেটা ট্রেড ফাইন্যান্সিং সম্পর্কে এখানে উপস্থাপিত হয়েছে। মিস্টার একে মিজানুর রহমান দীর্ঘদিন উনি কাজ করেন, এর সমস্যা ছিল, আছে, অনেক সমাধান হয়েছে, ভবিষ্যতে কিভাবে সমাধান করা যায় আর সেটা আমরা দেখব। আপনারা আলোচনা করবেন সেখানে। আমাদের নির্ধারিত 3 জন আলোচনাকার সর্বশেষ যেটা হলো, এটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে শরিয়া গভর্নেন্সের ব্যাপারে, দ্যাট ইজ টপ অফ এভরিথিং। এবং আমাদের প্রিয় ভাই ডক্টর কবির হাসান সুন্দরভাবে আলোচনা এনেছেন। আমরা এখন ডিসকাশন সেশনে যাব। প্রথমে আমাদের 3 জন এখানে প্যানেল ডিসকাশন আছে, লিস্টেড আছেন। আমরা প্রথমেই আহ্বান করব আলোচনায় এখানে আসার জন্য বাংলাদেশ ব্যাংকের জনাব মোহাম্মদ জাকির হোসেন, CSA CIBF। একটু বলে রাখি, ভাইয়েরা আলোচনা করবেন পেপারের উপরে, তারা নিজেদের বক্তব্য রাখতে পারবেন, সময় প্রত্যেকের 5 মিনিট করে থাকবে। আমাদের যারা পেপার উপস্থাপন করলেন, যদি তাদের কাছে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলি করবেন। আমাদের পেপার যারা প্রেজেন্ট করলেন তাদের সর্বশেষে এই প্রশ্নগুলি বা যে সাজেশন আসে সে ব্যাপারে আপনারা আপনাদের মতামত দেবেন। ইন দি মিন টাইম বাংলাদেশ ব্যাংকের ভাই কিছু সরাসরি প্রশ্ন করতে চেয়েছিলেন, ওনাকে আমি বিশেষ অনুরোধ করেছি যে আপনার বক্তব্যে আপনার প্রশ্ন রাখুন, এটা পেপার প্রেজেন্টার তারা উনি পরে জবাব। প্রথমেই আমি আহ্বান করছি জনাব মোহাম্মদ জাকির হোসেন, CSAA। আপনারা চাইলে যে কোনো ডিসকাশন আপনার 3টি পেপারের উপরে অথবা কোনো পার্টিকুলার পেপারের উপরে যদি আলোচনা করতে চান তাও করতে পারেন, অথবা 3টার উপরেও আপনারা আপনাদের অবজারভেশন রাখেন। থ্যাংক ইউ। 10 মিনিট। আচ্ছা, সবাইকে 10 মিনিট করে সময় থাকলো। ভাই আপনি কি ওখানে যাবেন? না, এখানে বসে করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সর্দিজনিত কারণে গলা একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি বাংলাদেশ ব্যাংকে গত 6 সাল থেকে আছি, বিশেষ করে ইন্সপেকশন ডিপার্টমেন্টে বেশি দিন ছিলাম। আমি ইসলাম ব্যাংকিং নিয়ে খুব বেশি কিছু জানি তা না, তবে কিছু জানার চেষ্টা করতেছি। আমি কবির হাসান ভাইয়ের কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। উনি আসলে কিছু প্রশ্ন করছে বা কিছু অপ্রাসঙ্গিক কথা বলছে, যেটা আমার কাছে খুব ভালো লাগে নাই। যে জিনিসগুলো আমি অবতারণা করবো, যেমন উনি বলছে মাদ্রাসা হুজুররা খতনা মিলাদ ছাড়া খুব বেশি কিছু পড়ে না। বিষয়টা খুবই অবজেকশনেবল। আমি যতটুকু জানি ঢাকা ইউনিভার্সিটি ভালো ভালো সাবজেক্টগুলিতে মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে বেশি এগিয়ে। উনি বাংলাদেশের পার্সপেক্টিভটা হয়তো উনি জানে না। এবং মাদ্রাসার ছাত্রদের অ্যাচিভমেন্ট বাংলাদেশে অনেক উল্লেখযোগ্য।
ঠিক আছে? এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। এবং এখানে যারা বসে আছেন এদের অনেকেই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে নাই। দ্বিতীয়ত হলো বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক আমরা আমাদের ক্যাপাসিটি নাই, এই কথাটা বলাটা কতটা সাজে একটা অফিসিয়াল ফোরামে, এটা আমার কাছে বোধগম্য নয়। এই যে কোভিড-19 প্লাস করোনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, আপনারা দেখেন পৃথিবীতে কতগুলি ব্যাংক বন্ধ হয়ে গেছে। আপনারা কি বলতে পারেন গত 40-50 বছরে বাংলাদেশে একটা ব্যাংকও বন্ধ হয়েছে? আমরা কোনো ব্যাংক বন্ধ হইতে দেই নাই। হ্যাঁ, অর্থনৈতিক চাপে আছে, এটা আমরা স্বীকার করি, এটা বাংলাদেশ গভর্নমেন্টও স্বীকার করে, কিন্তু কোনো ব্যাংক বন্ধ হয় নাই। এখন এইভাবে যদি একটা অফিসিয়াল ফোরামে একটা দেশের সেন্ট্রাল ব্যাংকে ব্লেম দেওয়া হয়, সেটা কতটা গ্রহণযোগ্য এটা আপনারা বুঝেন। এখন আমরা যদি আসলে কিছু না জেনে একটা, আপনারা ইসলামী ব্যাংকে যারা কাজ করেন, ইন্সপেক্টর যারা যায় তাদের রিপোর্টগুলি একবার দেখেন তো, রিপোর্টে কি লেখা থাকে। আমাদের ইন্সপেক্টর টিমটা কি কিছুই জানে না? এগুলি এইভাবে বলা আসলে ঠিক না। আমি ওনাকে ডাইরেক্ট কিছু বলতে চাচ্ছি না। তারপরে যেমন উনি বলছে 70-র উপরে গেলে শরিয়া বোর্ডে থাকা ঠিক না। আমার আশেপাশে যারা বসে আছে অনেকে 70 উপরে আছে, ওনাদের জ্ঞানের নখের সমপরিমাণ আমরা না। আমি ওনাদেরকে আমি বলবো যে আপনারা শরিয়া বোর্ডে থাকেন না, এই বলার ক্ষমতা আমাদের সামনে যারা বসে আছেন কারো আছে? তো এইভাবে বলাটা ঠিক না। আর 17 সালে কিছু ফাইন্ডিংস, আর আজকে 24 সাল আমরা এক পর্যায়ে নাই। ইসলামী ব্যাংক অনেক দূরে এগিয়ে গেছে কর্মসংস্থান সৃষ্টিতে। বাংলাদেশ শুধু আইবিবিএল পিএলসি যে পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করছে মাইক্রো ক্রেডিটের মাধ্যমে, এটা অন্য কেউ করতে পারে নাই। তাহলে আমরা ওইভাবে না বলি, কখনো আমরা কোনো অফিসিয়াল ফোরামে কাউকে আঘাত দিয়ে কাউকে ছোট করে আমি বড় হব না। এবার আমরা আমাদের ইসলামী ব্যাংকিংয়ের কথায় আসি। ইসলামী ব্যাংকিং ওয়ার্ল্ড ওয়াইড আমরা এগিয়ে যাচ্ছি। ওয়ার্ল্ডে এই মুহূর্তে ইসলামী অ্যাসেটের পরিমাণ প্রায় $3 ট্রিলিয়ন। আপনারা জেনে খুশি হবেন, শুধু সাউথ আফ্রিকায় যেখানে 70-এ মুসলমান ছিল মাত্র 2,70,000, এখন সেখানে মুসলমানের সংখ্যা 1 মিলিয়ন, দ্যাট মিনস 10 লক্ষের কাছাকাছি। সেখানে ইসলামী ব্যাংকিং অ্যাসেট $1 বিলিয়ন। তার মানে ইসলামী ব্যাংক আমরা ওয়ার্ল্ড ওয়াইড এগিয়ে যাচ্ছি। আমার ম্যাটার অফ কনসার্নটা অন্য জায়গায়, বিশেষ করে বাংলাদেশে যেটা হলো আমরা ইসলামী স্কলার বাড়ছে, কিন্তু আমাদের মধ্যে সচেতনতাটা বাড়ে নাই। আমি পার্সোনালি ইন্সপেকশনে গেলে আমি সব দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করি। আপনারা দেখবেন আমাদের যারা অ্যাকাউন্ট ওপেন করে তারা ক্লায়েন্টদের সাথে কথা বলে না। একজন অ্যাকাউন্ট ওপেন যে করে তাকে জিজ্ঞাসা করবেন যে প্রফিটটা ডিস্ট্রিবিউশন কিভাবে হয়, সে ক্লায়েন্টকে বলতে পারে না। কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের পিছনে লেখা আছে, সে খুললে দেখে না। এই জিনিসগুলি একটু সচেতনতা দরকার আমাদের। আমি সবসময় এই কথাগুলি বলি, আমাদের দরকার সচেতনতা, আর কিছু না। আমরা জানি কিন্তু আমাদের সাবঅর্ডিনেটদের আমরা যদি একটু সচেতন করি তাহলে আমাদের অনেক দূর কাজ হয়ে যাবে। আরেকটা বিষয় হলো আমরা করি কি লোনস অ্যান্ড অ্যাডভান্সের উপর আমরা যেমন কেউ টাকা ফেরত না দিলে আমরা তার উপর কম্পেনসেশন চার্জ করি। তাহলে কম্পেনসেশনটা আমরা কিন্তু ইনকামে নিতে পারি না, কোথায় নেই, চ্যারিটি করি। যেমন আমি একটা সিঙ্গেল কেস বলি, আমি সময় বেশি নিচ্ছি না, শেষ করে দিব। একজন ব্যবসায়ী মারা গেছে, তার ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেছে। তার কাজগুলি আপনি আগামী দিন যখন ব্রাঞ্চে যাবেন, আমরা অধিকাংশ যারা ব্রাঞ্চ ব্যাংকিং করি, আপনার সাথে যে ছেলে বা মেয়েটা বা যে অফিসারটা অ্যাকাউন্ট ওপেন করে
তাকে বলবেন যে ভাই বা বোন তুমি অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা ভালো মতো একবার পড়ো। আমি প্রথমটা দিয়ে শুরু করছি কারণ এটা আমাদের কন্ট্যাক্ট। ইসলামিক ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট শুরু হয় কন্ট্যাক্টটা অ্যাকাউন্ট ওপেন দিয়ে, যে ভাই তুমি অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা পড়ো এবং ক্লায়েন্ট আসলে এটা একটু বুঝায় অ্যাকাউন্ট ওপেন করো। এইভাবে আমরা ছোট ছোট কাজগুলি শুরু করি। আমরা জানি আমাদের এখন বিভিন্ন সমস্যা আছে, কিন্তু আমরা নিজের অবস্থান থেকে একটু একটু কাজ করলে আমাদের ইসলামী ব্যাংকিংটা এগিয়ে যাবে। আমাদের স্যাররা যখন ইসলামী ব্যাংকিং শুরু করছে, ইসলামী ব্যাংক 83 সালে, তখন কোনো আইন ছিল না, কেউ ওনাদেরকে বাধ্য করে না যে তোমরা ইসলাম ব্যাংকিং করো। ওনারা করছে একটা মাত্র ছিল আকীদা বা নিয়ত ছিল যে আমি ইসলাম ব্যাংকিং করব। আমি শেষ একটা গল্প দিয়ে শেষ করছি। এক ভাই ছিল পাবনা ব্রাঞ্চে ইসলাম ব্যাংকে, তাকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই, তখন প্রাইভেট ব্যাংকে খুব জমজমা অবস্থা 8-9 সালের দিকে। ওনাকে বললাম যে প্রাইভেট ব্যাংকে যেহেতু চাকরি করেন তাহলে ইসলাম ব্যাংকে কেন? তো ওনার জবাবটা ছিল যে স্যার, চাকরি করে আল্লাহর পথে, বেতনটা পাই বোনাস। তো এখন বলেন এই লোকটা দিয়ে কোনো অপকর্ম আপনি করাইতে পারবেন? এই লোকটাকে টাকার জন্য চাকরি করে, তো টাকার লোক দেখে তাদের দিয়ে কোনো আকাম করতে পারবেন? তাহলে এই নিয়তটা আপনাকে ঠিক রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জনাব মোহাম্মদ জাকির হোসেন, খুব অল্প সময়ের ভিতরে এবং বলবো যে কনস্ট্রাকটিভ এবং ওনার ব্যক্তিগত যে বিষয়টা ছিল উনি খোলাসা করেছেন আর কি। তো এ ব্যাপারে আমরা অবশ্যই আমাদের পেপার প্রেজেন্টার ওনারা আলোচনা করবেন। তো এখন আমি অনুরোধ করছি তিনটি পেপারের যদি একত্রে আলোচনা করতে চান বা কোনো ইন্ডিভিজুয়াল পেপারের উপরে, আমাদের যে প্যানেল ডিসকাশনদার একজন আছেন জনাব শামসুদ্দোহা দোহা সাহেব, আপনি যাবেন না? এখানে বসে বলুন, এখানে বসে। দোহা সাহেব এবার আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। সম্মানিত সেশন চেয়ার, সম্মানিত পেপার প্রেজেন্টার্স, তিনজন অতি সম্মানিত প্রেজেন্টার্স, আমি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। প্রফেসর কবির হাসান স্যার অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি, ওয়ার্ল্ড ওয়াইড, যার অনেক সুখ্যাতি আছে, উনিও কথা বলেছেন। তো আমি সবাইকে শ্রদ্ধা জানি, আপনাদেরকে সালাম জানি। আমার দুটি কথা বলছি। সময় কতখানি স্যার? 10 মিনিট। অনেক কথা বলতে ইচ্ছা করছে, জানি না কতখানি পারবো। প্রথমত আমি শরিয়া গভর্নেন্স নিয়ে কথা বলি। সেটা হলো, আমি পেপার নিয়ে কিছু বলছি না, পেপারের সাথে রিলেটেড বলছি। আসলে ইসলামিক ব্যাংকিংয়ে আমাদের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের একটা বড় দৈন্যতা হতো ব্যাংক থেকে তাদের একটা রিফাইন্যান্স আছে, রিফাইন্যান্স স্কিম অফ সেন্ট্রাল ব্যাংক। আমার মনে আছে আজ থেকে আমি দীর্ঘদিন হলো ব্যাংকে আছি, তখন সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে রিফাইন্যান্স নেওয়ার জন্য ইসলামিক ব্যাংকে তারা স্পেশালি বললেন। তা রিফাইন্যান্সটা হচ্ছে যে ব্যাংক আগে তার পক্ষ থেকে কোথাও ফান্ডিং করবেন, কম ইন্টারেস্ট রেটে তারা দিয়ে থাকে, এরপরে সেন্ট্রাল ব্যাংক তাদেরকে ফান্ড দিবে। কিন্তু আমি আইবিবি পিএলসি এর পক্ষ থেকে বলছি যে আমি দেখেছি যে তখন এটা কিন্তু আমাদের শরিয়া বোর্ড এবং ব্যাংক কর্তৃপক্ষ শরিয়া বোর্ডের মতামতের আলোকেই তারা বলেছেন যে আমরা তো এই রিফাইন্যান্স কনভেনশনাল স্কিমটা নিতে পারি না, আমরা এটা কম রেটে পাবো, বাট আমাদেরকে যদি সেন্ট্রাল ব্যাংকে ইন্টারেস্ট দিতে হয় তাহলে তো এটা আমি নিয়ে শরিয়া সম্মতভাবে খাটালাম কিন্তু আমি ইন্টারেস্ট দিলাম, এটা তো হতে পারে না। তখন এখান থেকে চিঠি দেওয়া হয় সেন্ট্রাল ব্যাংকে যে আমরা এই কারণে রিফাইন্যান্সটা নিতে পারছি না, এখানে সুদের এলিমেন্ট আছে, আপনারা যদি শরিয়া সম্মতভাবে মোদারাবা ভিত্তিক প্রিফাইন্যান্স দিতে পারেন তাহলে ইসলামী ব্যাংক এটা নিতে খুবই আগ্রহী এবং এটা করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সেন্ট্রাল ব্যাংক বললেন যে সেন্ট্রাল ব্যাংকের ভাষাতে কোনো প্রিফাইন্যান্স বলে কিছু নেই, এভরিথিং ইজ রিফাইন্যান্স দ্যাট উই হ্যাভ।
এটা কিন্তু বারবার হয়েছে। কিছুদিন পরপরই সেন্ট্রাল ব্যাংক থেকে বলে যে ইসলামী ব্যাংক একটি বড় ব্যাংক, তারা যদি রিফাইন্যান্সটা না নেয় তাহলে আমাদের মাঠ পর্যায়ে সাধারণ যারা উপকারভোগী আছে তারা তো পাচ্ছে না ফান্ডটা, আপনারা নেন। কিন্তু ইসলামী ব্যাংক কিন্তু অটল ছিল যে আমরা শরিয়া লঙ্ঘন করে ফান্ডটা নিতে পারবো না, এটা যতখানি লুক্রেটিভ হোক না কেন। ক্লায়েন্টরা অনেকে বলেছে। আলহামদুলিল্লাহ আমি বলবো সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে অনেক বড় বড় ডেভেলপমেন্ট আমাদের এখানে হয়েছে। এই গত 2 বছর আগে সেন্ট্রাল ব্যাংক শেষ পর্যন্ত তারা মোদারাবা ভিত্তিক প্রি ফাইন্যান্স তারা চালু করেছেন ফর ইসলামিক ব্যাংকস। আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। তার মানে আপনাকে এখন আর সুদ দিয়ে সেন্ট্রাল ব্যাংক সেখানে প্রফিট ইকুয়ালাইজেশন রিজার্ভের কথা বলেছে, মোদারাবার ফিচারগুলোকে তারা আপহোল্ড করেছে এবং সেখানে সার্কুলার করেছে। ইট ইজ বিগ ডেভেলপমেন্ট ফর ইসলামিক ব্যাংকস। আমি আরেকটা ইনস্ট্যান্স দিচ্ছি। 2016 সালে সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে BRPD 3/2016 তারা করেছেন। এটা একটা গ্রেট ওয়ার্ক করা হয়েছে। এখানে যেটা হয়েছে যে ইন্টারনাল কন্ট্রোলস অ্যান্ড কমপ্লায়েন্সের মধ্যে প্রথমবারের মতো শরিয়া অডিটের জন্য একটা আলাদা চ্যাপ্টার এখানে সংযোজন করা হয়েছে, চ্যাপ্টার 8। এবং আমি 2-1টা বাইরে আমার যাওয়ার সুযোগ হয়েছে। ইভেন শরিয়া অডিটের উপরে ট্রেনিংও আমি বাইরে নিয়েছি এবং বিভিন্ন বাহরাইন ইসলামী ব্যাংকের খুব ক্লোজলি তাদের মাঠ পর্যায়ের কাজকর্ম আমি দেখার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে ওয়ার্ল্ডে কোথাও এই ধরনের খুব আমি কি বলবো তো কোয়ালিটেটিভ ওয়ার্ক কোথাও হয়েছে কিনা আমি জানি না, আমারও জানার কমতি থাকতে পারে। কি হয়েছে এখানে যে বিষয়গুলো আছে সেটা হলো যে রিস্ক বেস শরিয়া অডিটিংটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। কি আছে এটার মধ্যে আছে যে একটা ব্যাংকে শরিয়া কমপ্লায়েন্সের ক্ষেত্রে তার যে ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে তার যদি শরিয়া লঙ্ঘন হয় সেগুলোকে মার্কিং করা হয়েছে, নেগেটিভ মার্কিং করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আপনার যদি এই জাতীয় লঙ্ঘন হয়, গুরুতর লঙ্ঘন হয়, তাহলে আপনাকে নেগেটিভ মার্ক বেশি দেওয়া হবে, এক্সাম্পল 16। এটা একটা আলাদা সেশন দরকার। মজার বিষয় হচ্ছে যে সেখানে ইনভেস্টমেন্টের বাইরেও সার্ভিসের ক্ষেত্রে যদি শরিয়া লঙ্ঘন হয় সেজন্যও সেখানে শরিয়ার রিস্ক হবে বলে তারা মার্কিং করে দিয়েছেন। ইভেন যেখানে মালামাল ক্রয় করার কথা বাই মুডে, সেখানে কোনো অফিসার যদি বাইরে না যায় মালামাল কেনার জন্য সেটাও রিপোর্ট করার কথা বলা হয়েছে এবং সেখানে নেগেটিভ মার্ক হবে। কারণ আপনি যদি ইসলামী ব্যাংকিং করতে চান তাহলে আপনাকে মালামালের কাছে কিন্তু যেতে হবে বাইরে। তারপরে সেখানে ইজাব কবুলটা হয়েছে কিনা, সাপ্লায়ারের সাথে কথা হয়েছে কিনা, মানে অসাধারণ। এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইসলামী ব্যাংকিং যদি করতে হয় তাহলে যারা আমাদের ক্লায়েন্ট আছে তাদেরকেও যে ইসলামী ব্যাংকিংয়ের সাথে আমরা পরিচিত না করতে পারি তাহলে শরিয়া কমপ্লায়েন্সটা হবে না। সেজন্য সেন্ট্রাল ব্যাংকের এখানে বলা হয়েছে যে ক্লায়েন্টকে যদি এডুকেট করা না হয়, ইভেন ব্রাঞ্চে প্রত্যেকটা ব্রাঞ্চে যদি 4টা ট্রেনিং করতে হবে ক্লায়েন্টদেরকে নিয়ে, যাদেরকে শরিয়া ব্যাংকিংটা বোঝাতে হবে। যদি এটাকে কমপ্লাই করা না হয় তাহলে ব্যাংকগুলোকে শরিয়া নন কমপ্লায়েন্স রিস্কে তাদেরকে আওতায় আনা হবে। ইটস এ গ্রেট থিং। এবং আপনি দেখেন, এবং অফিসারদের কথা বলা হয়েছে, অফিসারদেরকে যদি কমপক্ষে 4টা ট্রেনিং সেশন করা না হয় ফিক্টিভলি তাহলে এখানে শরিয়ার নন কমপ্লায়েন্স রিস্কটা এড হবে। ইভেন সেখানে যদি আপনার অফিসারদের নৈতিক মান উন্নয়নের জন্য যদি ছোট্ট একটি 10 বা 5 মিনিট 6 মিনিটের জন্য তার আখলাক ভালো করার জন্য এটা যদি দেওয়া না হয় সেখানেও রিস্ক রেট করা, রিস্ক রেটিংয়ের না। একটা ইসলামী ব্যাংক যদি নামাজটা যথাসময়ে জামাতের সাথে না হয় এটাও যদি না করে তাও একটা নেগেটিভ শরিয়া নন কমপ্লায়েন্স রিস্ক সেখানে যুক্ত হবে। তার মানে এই জিনিসগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে ইসলামী ব্যাংকগুলোকে যদি আমরা অপারেশনে নিয়ে আসতে পারি, আমি বলবো এটা এক ধরনের ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে একটা বিপ্লব হয়ে যেতে পারে। এগুলো কিন্তু হয়েছে। সেন্ট্রাল ব্যাংক থেকে ইসলামী ব্যাংকগুলো আগে তাদের লিকুইডিটি ক্রাইসিসের সময় অথবা লিকুইডিটি রিকোয়ারমেন্টের সময় তারা কোনো ফান্ড আনতে পারতো না, কারণ ট্রেডিশনাল ব্যাংকগুলো আনতে পারতো, কারণ তারা খুব সুদে নিয়ে আসতে পারতো। রিসেন্টলি সেন্ট্রাল ব্যাংক এখানে 3টা ডেভেলপ প্রোডাক্ট তারা করেছে। আমাদের ইসলামী ব্যাংকগুলো বা শরিয়া সুপারভাইজারি বোর্ডগুলো কিন্তু এখানে তাদের অবদান আছে। তারা এখানে মোদারাবা ভিত্তিক লিকুইডিটি ফ্যাসিলিটি দেওয়ার জন্য সেন্ট্রাল ব্যাংক থেকে তারা এই প্রোডাক্টগুলো সেন্ট্রাল ব্যাংক সার্কুলার করে জারি করেছে। এবং আমি বলবো ফর ইনফরমেশন অফ অল যে সেন্ট্রাল ব্যাংকে কিন্তু এখন যারা ইসলামিক ব্যাংকিং সেল আছে একটা BRPDতে আছে, আমি যতটা জানি তারা কিন্তু সেখানে এই যে CSA যেটা আছে এটা তারা CSA করেছেন, তাদের মধ্যে সিপা করেছেন। ফলে তারা কিন্তু সেই অফিস স্ট্যান্ডার্ডগুলো আমাদের এখানে ইন্ট্রোডিউস করার জন্য
সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে এগুলো কিন্তু করা হচ্ছে। এবং কোথাও কোথাও শরিয়া বোর্ডের ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকের যে কোন কোন জায়গাতে দেখা যাচ্ছে যে এখানে শরিয়া বোর্ডের মেম্বারদের ক্ষেত্রে এখানে যেটা করতে বলা হয়েছিল সেটাকে ফুলফিল করা হয়নি, সেগুলোকে তারা আবার পুনরায় শরিয়া বোর্ড গঠন করে ইতিমধ্যে তারা চিঠি দিচ্ছেন নানানভাবে। ফলে আমি শর্ট বলতে চাই, শরিয়া কমপ্লায়েন্সের জন্য কিন্তু অনেক কাজ হয়েছে। শরিয়া বোর্ডের মেম্বারদের কথা যদি বলি, আমাদের এখানে যারা শরিয়া বোর্ডের মেম্বার হিসাবে এখানে কিন্তু অনেক কোয়ালিফাইড লোকেরা কাজ করেন। এখানে কোনো ব্যাংকের শরিয়া বোর্ডে আছেন যাদের মধ্যে 4-5-6 জন তারা পিএইচডি হোল্ডার, নট ফ্রম, তারা বিশ্বের বিখ্যাত জায়গা থেকে তারা পিএইচডি করেছেন, ইভেন ফিকহুল মুআমালাতের উপরেও পিএইচডি করেছেন। এমন মেম্বাররাও এখন শরিয়া বোর্ডগুলিতে তারা কাজ করছেন। আরেকটা কথা বলি, আমাদের অনেকের ধারণা যে শরিয়া বোর্ডগুলো যদি শুধু বোধহয় দেয় আর জায়েজ করে দেয়, এটা কিন্তু মোটেও ঠিক না। আপনারা যদি ক্লোজলি যদি দেখেন, আমি বলবো ব্যাংকের কথা বলবো যে অনেক ক্ষেত্রে যেই ব্যাংকগুলো শরিয়া কমপ্লায়েন্সের ব্যাপারে যাদের কমিটমেন্ট বেশি, শুরু থেকে যারা এটাতে করে আসছে, সেখানে দেখবেন ম্যানেজমেন্টের পক্ষ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে শরিয়া সুপারভাইজারি কমিটির অপিনিয়ন চাওয়া হয় অফিসিয়ালি। যে কোনো একটা বিষয় আসলেই বলে যে এই ব্যাপারে শরিয়ার মতামত আমরা জানতে চাচ্ছি। এটা কিন্তু তাদের জানার, তারা চায় না যে এটা নন কমপ্লায়েন্স হোক। আর শরিয়া বোর্ডের যদি খুব ক্লোজলি বিভিন্ন ডিসিশনগুলো দেখবেন, কোনো শরিয়া বোর্ডে দেখবেন যে 5টা বা 6টা ইস্যু ডিসকাস করা হয়েছিল, এগুলো কোনোটা ব্যাংকের জন্য অনেক প্রফিটেবল হতে পারতো, কিন্তু শরিয়া কমপ্লায়েন্স না হওয়ার কারণে শরিয়া বোর্ড বলেছে এটা করা যাবে না। এটাও কিন্তু বলছে শরিয়া বোর্ডগুলো। ফলে আমি বলবো যে এখানে কিন্তু অনেক ধরনের কাজ হচ্ছে শরিয়ার ব্যাপারে। আলহামদুলিল্লাহ, আমি হয়তো সবগুলো বললে অনেক সময় লাগবে, এই জন্য আমাদের আশার অনেক বিষয় আছে। সবচেয়ে বড় আশার কথা হচ্ছে আপনারা যারা এখানে আমি বলবো আমাদের দেশে এখন 600 সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার তারা তৈরি হয়ে গিয়েছেন। আপনারা কন্ট্রিবিউট করতে পারবেন। এখন আপনারা দেখবেন যে আমাদের এওপি স্ট্যান্ডার্ডের সাথে আমাদের কোথায় কোথায় গ্যাপ আছে, আপনারা কন্ট্রিবিউট করতে পারবেন। আগে হয়তো 2-4 জন লোক চিন্তা করতো, এটা হয়তো কয়েকজনের ব্যাপার ছিল জানার জন্য, তার কাছে যে এখন কিন্তু ওপেন হয়ে গেছে বিষয়গুলো। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আরও বেশি কন্ট্রিবিউট করেন এবং ক্লোজলি বিষয়গুলো জানেন যে আমাদের নিজেদের কতখানি আছে। এরপরে আমি এটা বাদ দিয়ে আমি ধন্যবাদ দিচ্ছি কবির হাসান স্যারকে তার প্রেজেন্টেশনের জন্য। স্যার, আমি ওই যে আমাদের ডিজিটাল ব্যাংকিং এর ব্যাপারে কি বলতে পারবো? শেষ হয়ে গেছে, শেষ। একটা কথা বলি, খুবই আগ্রহ আমার ডিজিটাল ব্যাংকিং, মিজান ভাইটার ব্যাপারে আমার কথা বলার ইচ্ছা ছিল। ডিজিটাল ব্যাংকিং এর বিষয় হচ্ছে যে আপনারা যারা এখন ফেলো আছেন, আপনাদেরকে আমি বলবো ডিজিটাল ব্যাংকে তো বাংলাদেশের 2টা শুরু হয়ে গেছে। আমি সেদিন ডিজিটাল ব্যাংকের সিইওর একটা সাক্ষাৎকার শুনছিলাম, কথা বলছিলেন তিনি বললেন যে আমরা এখন যেটা করব, এতদিন তো আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আমরা দিয়েছি, নগদের কথাই বলছি আর কি, আমরা ফান্ড শুধু ট্রান্সফার করেছি। আমরা এখন ছোট ছোট ব্যবসায়ীদেরকে আমরা তাদেরকে এখন লোন দিব, আমরা কোনো কোলাটেরাল ছাড়া, কোনো ধরনের মর্গেজ ছাড়া আমরা তাদেরকে লোন দিব। ছোট ছোট মুদি দোকানদারকে আমরা লোন দিব, তাদের দরকার হবে ক্লিক করবে, আমরা তাদেরকে লোন দিয়ে দিব। ডিপোজিটের ক্ষেত্রে আমরা 10 টাকার ডিপোজিট আমাদের যারা গৃহিণী আছে তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করব। আমি আপনাদেরকে শুধু এতটুকু দিতে চাই, এটা কিন্তু কনভেনশনাল প্রোডাক্ট। ফলে কি হবে, এটা ঘরে বসে যখন ক্লিক করে সে ডিপোজিট করতে পারবে, আপনি আমি সেখানে কিন্তু আমরা বসে থাকলে কিন্তু হবে না, এগুলো কিন্তু স্প্রেড করতে থাকবে। ইন্টারেস্ট যে মেকানিজমটা আছে, আমি কনক্লুড করে দিচ্ছি স্যার, এখনই কথাটা একটু ফিনিশ করি, তাহলে কি হচ্ছে এটা কিন্তু ছড়াবে। আমি মনে করি শরিয়া স্কলার যারা আছেন তাদেরকে এখন বলতে হবে যে পিয়ার টু পিয়ার ল্যান্ডিং যেটা হচ্ছে, এখন আপনি ক্লিক করে লোন দিচ্ছেন, আর লোন দিয়ে বেশি নিলে হয়ে যাবে ইন্টারেস্ট। আপনার যে বাইং সেলিং প্রোডাক্টগুলো আছে, শরিয়া প্রোডাক্টগুলো আছে, এগুলো কিভাবে ডিজিটাল ব্যাংকের সাথে আপনি অ্যাডাপ্ট করবেন, কিভাবে আপনার ওনারশিপটাকে আপনি সেটেল করবেন, দিজ আর দি ইস্যুস অফ শরিয়া স্কলার্স। এগুলো নিয়ে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু ডিজিটাল ব্যাংকের মাধ্যমে ইন্টারেস্টটা আবার ঘরে ঘরে ছড়াবে। এই জন্য ইসলামিক ব্যাংকগুলোর স্কলারদের এখানে কাজ করার সুযোগ আছে। আমার সময়ে বারবার স্যার তো আমার অনেক শ্রদ্ধেয়, এই জন্য আমি আর মিজান ভাইয়ের ব্যাপারে আর কমেন্ট করলাম না। ভালো হয়েছে, কিন্তু মিজান ভাইকেও আমি বলবো আমাদের কিন্তু অনেক কিছু আছে, আপনি যেগুলো এখানে প্রপোজ করেছেন ইতিমধ্যে এগুলো হয়েও গেছে, দয়া করে আরও একটু কমিউনিকেট করে দেখেন যে এগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে আছে, কমিউনিকেশনটা বাড়ানো দরকার। সকলকে আবার ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব দোহা। প্রশ্ন হলো হু উইল বেল দি ক্যাট, সব কিছুই আছে এবং আমরা জানি
বাংলাদেশ ব্যাংকের যে আইসিসিডি যে গভর্নেন্সের কথা বলা হলো, রিস্ক বেসড অডিট, প্রথমেই বলা আছে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে, আমরা জানি কি না, বলা আছে যারা শরিয়ার নন কমপ্লায়েন্স করবে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। বাংলাদেশ ব্যাংক থেকে এই কথা লিখে আমাদের কাছে দিয়েছে, তো মসজিদের ওয়াজের মতো আমরা লুপে নেই না কেন? ওই সার্কুলারে প্রথমেই বলা আছে যারা শরিয়া নন কমপ্লায়েন্স করবে, নিম্নলিখিত বিষয়গুলি আছে, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। বাংলাদেশ ব্যাংকের ওই সার্কুলার শুরু হয়েছে এভাবে আর কি। তারপরে নামাজ রোজার কথা তো যাই হোক, আমার কথা তো নিশ্চয়ই কিছু আছে, 1-2 মিনিট বলবো। এখন উই আর ইনভাইটিং ডক্টর মোহাম্মদ as panel discussion to present his discussion on the 3 papers or any paper you like. Thank you. থ্যাংক ইউ স্যার। আহমদুল রাসূলুল কারীম আহমদ, আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব, যেহেতু আমরা টাইম থেকে একটু পিছিয়ে আছি। প্রথম পেপারটা নিয়ে বলবো ডিজিটাল ব্যাংকিং, যেটা শামসুদ্দোল্লা ভাই একটু ইন্ডিকেট করলেন। আমাদেরকে যেটা ভাবতে হবে, ডিজিটাল ব্যাংকিংয়ের প্রোডাক্ট এবং অপারেশনাল মোড অফ অপারেশনটা কেমন হবে সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আসলে আমরা যদি না ভাবে পেছনে পড়ে থাকি, তাহলে কিন্তু কনভেনশনালটা এগিয়ে যাবে। আমরা সারা জীবন ফলোয়ার ছিলাম, ফলোয়ারই থাকবো, আমরা কখনো লিড দিতে পারবো না। সো লিডে আসতে গেলে আমাদেরকে এখনই কাজ করতে হবে যে আমরা ডিপোজিট যেমন ইজিলি নিতে পারি, ফাইন্যান্সিংটা কিভাবে করলে শরিয়া কমপ্লায়েন্ট ওয়েতে রিস্ক মিটিগেট করে করা সম্ভব, সেটা নিয়ে ভাবতে হবে। সুতরাং পেপার প্রেজেন্টারের প্রতি রিকোয়েস্ট থাকবে যে প্রোডাক্টগুলো কেমন হতে পারে, ইন্টারন্যাশনালি কোন প্রোডাক্টগুলো প্রচলিত আছে ইসলামিক ব্যাংকিং ক্ষেত্রে, বাংলাদেশি কনটেক্সটে, বাংলাদেশি কালচার, বাংলাদেশি যে সিস্টেমটা আছে সেটাকে কনসিডারেশন নিয়ে প্রোডাক্টগুলো কেমন হতে পারে সেটার একটা পরামর্শ এবং কংক্রিট পরামর্শগুলো পেপার যদি থাকে তাহলে বেটার হবে। নেক্সট ওয়ান হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের উপর, যেটা এখানে শামসুদ্দোল্লা ভাই বলেছেন ইমপ্রুভমেন্টের সুযোগ সবসময় থাকবে, এটা কোনো ডিসএগ্রি করার কোনো ব্যাপার নাই, ইমপ্রুভমেন্টের সুযোগ সবসময় থাকবে। বাট ভাবতে হবে যে আমি যখন ইন্টারন্যাশনাল ট্রেডের কথা বলছি, ল অফ দ্য ল্যান্ড এবং ইন্টারন্যাশনাল রেগুলেশন সবগুলো মিলেই আমরা কিন্তু কাজগুলো করতে হচ্ছে। যেই যেই জায়গাতে ইমপ্রুভগুলো করার কথা আমরা আমাদের থেকে চিন্তা করছি, সেই জায়গাগুলোতে যারা শরীয় স্কলার আছেন তাদেরকে ইনভলভ করে তাদের ওপিনিয়নগুলোকে নিয়ে যদি পেপার রিকমেন্ডেশনগুলো ফর্ম করা হয়, আরও বেশি কংক্রিট হবে বলে আমি মনে করি। লাস্ট পেপার যেটা হলো গভর্নেন্সের উপরে, সেখানে যেটা বলবো যে প্রথম ইস্যু হচ্ছে যে গভর্নেন্সের জন্য আমাদের অনেকগুলো অর্গান কাজ করে, তার মধ্যে একটা হচ্ছে রেগুলেটর বা রেগুলেটরি বডি। রেগুলেটরি বডির পক্ষ থেকে আমরা বাংলাদেশ ব্যাংকের অপারেশনাল ইসলামিক অপারেশন গাইডলাইন যেমন আমরা পেয়েছি, আমরা জানি সেই গাইডলাইনটা রিভাইজড আলহামদুলিল্লাহ হয়ে গেছে, হয়তো যে কোনো সময় ইস্যু হয়ে যাবে। এর বাইরে আমরা আইসিসির গাইডলাইন, যেটা বিশদ ব্যাখ্যা করলেন আমাদের শামসুদ্দোল্লা ভাই, তো সেখানে গভর্নেন্স ইনশিওর করার জন্য যদি আমরা দার্সের ব্যবস্থা না করি তাহলে নেগেটিভ মার্কিং। এখন আমরা যদি এরকম ভয় করি যে দার্সের ব্যবস্থা করব, আমাদেরকে আবার কোন লেভেলিং লাগানো হবে, তাহলে তো আমার একটা বাংলাদেশ ব্যাংকের সাথে নন কমপ্লায়েন্স হলো। বাংলাদেশ ব্যাংকে আমাদেরকে বলছে যে তোমাদের ইসলামিক আলোচনাগুলো এমপ্লয়ীদের মধ্যে কাস্টমারদের সাথে করতে হবে। তো বাংলাদেশ ব্যাংকের এই ইনস্ট্রাকশনটা কমপ্লাই করার জন্য যদি করি, নিজের ইমান বাড়বে, কাস্টমারের ইমান বাড়বে, কমপ্লায়েন্স করাটা ইজি হবে। তো সেক্ষেত্রে আমরা অপিনিয়ন দিতে পারি। বাংলাদেশ ব্যাংকের ক্যাপাসিটি ব্যাপারে জাস্ট কিছু ইনফরমেশন আমরা দিতে পারি যে আমাদের যে CSA CIPA আমাদের এই ফেলোজরা আছেন, এর মধ্যে বাংলাদেশ ব্যাংকেরই আছেন প্রায়, আমি যদি ভুল না করি, এক্সাক্ট নাম্বার নাই, কাছাকাছি নাম্বার হবে, প্রায় 24 জন, এবং আরও প্রায় 26 জনের মতো আছেন যারা আন্ডার প্রসেস, ভর্তি হয়েছেন, পরীক্ষা দিয়েছেন, হয় রেজাল্ট হয়নি অথবা পরীক্ষা দিতে যাচ্ছেন। এরকম আরও 50 আছেন যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছেন, ডেট ম্যানেজমেন্টে কাজ করছেন, বিআরপিতে কাজ করছেন, স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টে কাজ করছেন, অফসাইট সুপারভিশনে কাজ করছেন। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকেই কিন্তু এখন ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য চেষ্টাগুলো করা হচ্ছে আলহামদুলিল্লাহ। BIBM এ আমাদের একটা সার্টিফিকেশন প্রোগ্রাম আছে, সেই সার্টিফিকেট প্রোগ্রামে বাংলাদেশ ব্যাংক থেকে অফিসিয়ালি পেমেন্ট দিয়ে তাদেরকে নমিনেট করা হচ্ছে ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য। তার মানে প্রসেসটা হয়তো আমরা একটু পরে শুরু করেছি, এটা হয়তো আমরা মানতে পারি, কিন্তু শুরু হয় নাই, ব্যাপারটা এরকম না। অনেক দূর এগিয়েছি আমরা ক্যাপাসিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আমরা অনেক দূর এগিয়েছি। আগে যেটা গল্পে গল্পে শুনতাম আমরা, যে সেটা হয়তো কোনো একটা জায়গায় কনফিউশন হলে IBBPLCর একজন এক্সিকিউটিভ হয়তো জিজ্ঞাসা করতে হতো যে এইটার আসলে ব্যাপারটা কি। এখন কিন্তু সেই স্টেজ নাই, এখন কিন্তু তারা নিজেরাই কিন্তু এক্সপ্লেন করতে পারে হোয়েদার ইট ইজ শরিয়া কমপ্লায়েন্ট অথবা শরিয়া কমপ্লায়েন্ট না। এগেন ইমপ্রুভমেন্টের দরকার আছে কিনা,
এটা অস্বীকার করার সুযোগ নাই যে হ্যাঁ আমাদের আরও অনেক পথ পার হতে হবে, আমাদেরকে অনেক দূর যেতে হবে, সেখানে কোনো ডিসএগ্রিমেন্ট নাই। এইভাবে আমরা যদি সবাই মিলে কর্পোরেট গভর্নেন্স ইনশিওর করার জন্য চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা গুড গভর্নেন্স ইনশিওর করতে পারবো। তো সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করতে 3.5 মিনিটে পারি নাই, আমরা 4.5 মিনিটে শেষ করতে পারছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, পেপার প্রেজেন্টার 3 জনাকে, আপনারা 3 জন এখানে আলোচনা রাখলেন সবাইকে। গতানুগতিকভাবে যেটা হয় স্বাভাবিকভাবে ফ্লোর থেকে কিছু রেসপন্স নেওয়া, তো সময় আমাদের একেবারেই কম। যদি 1 মিনিটে কেউ কিছু একটু বলতে পারেন, আর একজনও আর 1 মিনিটে বলতে, হ্যাঁ না সেটা আচ্ছা, সেটা কি আগে বলবেন? আমি ফ্লোর থেকে নিয়ে নেই, তারপরে বলেন। এক ভাই হ্যান্ড রেজ করেছেন, বাংলাদেশ ব্যাংকের পারমিশন নাই। আব্দুল আওয়াল ভাইয়ের কথা সবসময় শুনি, আজকে ওনার রেসপন্স আমরা নিচ্ছি না। আমরা নতুন ভাইদের কাছ থেকে, আননোন পেজ যারা আছেন তাদের থেকে আমাদের, আপনিও একজন বক্তব্য, ভাই আপনি বলেন সংক্ষেপে 1 মিনিট, মাইক দেওয়া হচ্ছে আপনাকে। যে একটু পরিচয় বলবেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ মধ্যাহ্ন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেশন চেয়ার এবং অ্যাজ ওয়েল এজ মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানিত ডক্টর আখতারুজ্জামান, আমাদের মহাপরিচালক মহোদয়কে, যে আমি একটু সুযোগ নিলাম ডক্টর মোহাম্মদ সাহেবের একটা কথা দিয়ে আমি একটু পরিচয়টা বলেন, আপনারা সবাই শুনুক। আমার নাম কিবরিয়া, আমি রিটায়ার্ড ব্যাংকার। অ্যাজ এ ডিএমডি আমি রিটায়ার করেছি 2016 সালে। তারপরে থেকে প্রায় গত 6-7 বছর। কোন ব্যাংক থেকে? বেসিক ব্যাংক থেকে। বেসিক থেকে। এই বিআইবিএম এ ক্যাপাসিটি বিল্ডার হিসাবে কাজ করেছি অ্যাজ এ ফ্যাকাল্টি অন কন্ট্রাক্ট ফর 6-7 ইয়ার্স। এখনো ওনাদের সাথে সংশ্লিষ্ট আছি। তবে আচ্ছা বলুন, আপনার বক্তব্য বলুন। হ্যাঁ, বক্তব্যটা খুব সংক্ষেপে শেষ করতে চেষ্টা করব। প্রথমত যে জিনিসটা ডক্টর মাহবুব বললেন যে আমাদের অনেক দূর পরিসর বাড়াতে হবে। আমি বিআইবিএম এর 2টা প্রোগ্রাম নিয়ে একটু আলোচনা করে দিই ভূমিকা হিসাবে। যে বিআইবিএম এ একটা প্রোগ্রাম হয় আইটি ফর দ্য নন আইটি পিপল অফ ব্যাংকস, আর আরেকটা প্রোগ্রাম হয় ট্রেনিং প্রোগ্রাম ব্যাংকিং ফর দ্য আইটি পিপল। এই সেশনটাতে আমার সৌভাগ্য হয় দুইটা কোর্সেই আমাকে ইনভাইট করা হয় টু গিভ সাম ডেলিভারেশন। সেখানে আমি একটা কথাই কমনলি বলে থাকি যে আর 10 বছর পরে কাঙ্ক্ষিত জায়গাটা হলো যে দেয়ার উইল বি নো আইটি পিপল আর ব্যাংকিং পিপল আলাদা হবে না, সব ব্যাংকারই আইটি পিপল হবেন। এবং আমি এখানটাতে একটু আশাবাদ ব্যক্ত করি যে ইসলামিক ব্যাংকিংয়ের যারা কাজ করছেন তারা হয়তো এই একটা সুযোগে, যে জিনিসটা উনি বললেন যে আমরা কি সারা জীবন ফলো করব, আমার মনে হয় যে এই জায়গাটাতে ইসলামিক ব্যাংকিং যারা করছেন তারা একটা লিড রোল নিতে পারেন, যে লেট অল দ্য ইসলামিক ব্যাংকার বি আইটি পিপল। এবং এই আইটি সায়েন্সটা এখন কিন্তু আর রকেট সায়েন্সে নেই, এটা এখন কমন সায়েন্স হয়ে গেছে আমাদের জন্য। আমি বেসিক্যালি দ্বিতীয় জিনিসটা বলবো, সেটা হলো গিয়ে যিনি ফরেন ট্রেড নিয়ে যিনি বলেছেন, ফরেন ট্রেডে একটা সার্ভিস উনি সম্ভবত ইনক্লুড করতে ভুলে গেছেন, যেটা হলো গিয়ে যে দ্য মোস্ট আমরা ইউনিক ফর দ্য ব্যাংকস, সেটা হলো পেমেন্ট সার্ভিসটা। যে লেটার অফ ক্রেডিট অ্যান্ড অল মেকানিজমের মধ্যে যে কাজটা একমাত্র ব্যাংক করতে পারে সেটা হলো পেমেন্ট। ইন্টারন্যাশনাল পেমেন্টটা কিন্তু আর কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউটের হাতে সুযোগই রাখা হয়নি, অনলি ব্যাংক ক্যান ডু ইট। সুতরাং এই পেমেন্ট সার্ভিসটা, যেহেতু উনি সার্ভিসের এগেনস্টে চার্জেসের কথা উল্লেখ করেছেন, সুতরাং এই সার্ভিসটাকে কিভাবে ইনক্লুড করা যায়, ওনার পেপারটাকে একটু ইনক্লুড। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ আপনাকে। দুইটা জিনিসকে বললাম, আর আরেকটা জিনিস দিয়ে শেষ। না থ্যাংক ইউ অনেক সময় একটু সুযোগ দেই। একটা প্রোডাক্ট আছে, কোনটা? এলআইএম নামে একটা প্রোডাক্ট আছে ইন্টারন্যাশনালি। হ্যাঁ, যেটা বলছেন এলআইএমটাই কিন্তু সারা বিশ্ব জুড়ে মিজান বলছেন সেটা এলআইএম ইম্পোর্ট ফিনান্সের সবচেয়ে বেশি পপুলার প্রোডাক্ট। আনফরচুনেটলি বাংলাদেশে এই প্রোডাক্টটা এখন কিন্তু অত্যন্ত আতঙ্কের প্রোডাক্ট। আমার মনে হয় ইসলামী ব্যাংকিংগুলো ঘুরে দাঁড়াতে পারে অনলি বেসড অন দিস প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আছে, শরিয়া কমপ্লায়েন্সের কিছু সমস্যা আছে। থ্যাংক ইউ ব্রাদার। আমাদের এখানে মাত্র 2 জন লেডিজ আছে, একজনের নাম জানি হুমায়রা, আর একজনের নাম জানি না, চিনিও না। তো 2 জনের একজনকে একটু সুযোগ দিতেই হয়। আমার মনে হয় ডক্টর ওমর ফারুক একটু স্যাক্রিফাইস করুন আপনি, আপনার কথা সবসময়। হুমায়রা বলবেন কিছু? আসসালামু আলাইকুম।
থ্যাংক ইউ স্যার সুযোগ দেওয়ার জন্য। তিনটে ব্যাপারই স্যার খুবই ইন ডিটেল ছিল। তবে যেটা আমাদের আরও বেশি দরকার যে আমরা নতুন প্রোডাক্ট যদি মার্কেটে নিয়ে আসি তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক বেশি হবে। আমার নিজের একটা কাজ হচ্ছে ইকুইটি ফাইন্যান্সিংয়ের উপর। তো আমরা শুধু মুরাবাহা ফাইন্যান্সিংয়েই যাচ্ছি, আমরা যদি আরও অন্যান্য মোটর যে ফাইন্যান্সিংগুলো আছে সেগুলোতে নজর দিই, যারা আমরা নতুন শরিয়াতে পড়াশোনা করছি এবং ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্স নিয়ে কাজ করছি, তারা যদি প্রোডাক্টগুলি ডিজাইন করতে পারি তাহলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য থ্যাংক ইউ মেরা। পিছনে এক ভাইকে দেখতে পাচ্ছি মাথায় পাগড়ি, সাদা পাগড়ি। ভাই আপনি কি একটু দাঁড়াবেন? সাদা পাগড়ি, জি যে আপনি কি এই প্রোগ্রামের ডেলিগেট হিসাবে আছেন আমাদের সাথে? সিপা সিএসএসএ করেছেন নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার একটু অভিব্যক্তি বলেন তো দেখি, আপনার ব্যাকগ্রাউন্ডটাও বলেন, একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলেন, কোথায় কাজ? প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। আমার কাজের ক্ষেত্রে ক্লায়েন্টদেরকে মোস্ট অফ দ্য টাইম অ্যাডভাইস করতে হয়। ব্যাংকার না আপনি? আমি ব্যাংকার। আচ্ছা আচ্ছা, আর একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড? জি, আমি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। তা বলুন, আপনি এক মিনিট কিছু বলুন, আমরা শুনি। আপনি এই বয়সে কেন এখানে আগ্রহী হলেন এটা বলেন। আপনার ক্লায়েন্ট বেস বাড়ানোর জন্য ব্যাংকে অনেকগুলি ব্যাংক আছে নাকি মনের থেকে আসছে? যেহেতু আমি অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আমার ক্লায়েন্টদেরকে অ্যাডভাইস করতে হয় এবং সেখানে একটা স্কোপ অলওয়েজ থাকে যে আমার ক্লায়েন্টকে আমি কিভাবে ইসলামিক্যালি গাইড করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এখানে এমন কোনো ভাই আছেন যার একাডেমিক ব্যাকগ্রাউন্ড মাদ্রাসার, কওমি মাদ্রাসার, যিনি ইফতাতে কাজ করেছেন, মানে মুফতি হিসাবে যাকে আমরা বলি, তাই না? না না না, এটা আমরা নিজেরা না, মামা বৈজ্ঞারা না, না না, কোনো সুযোগ নাই। একটু আমি শেষ করি কবির ভাইকে সময় বলুন। একজন মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে, কোথায়? হ্যাঁ বলুন, ব্যাকগ্রাউন্ড বলুন। হাসানুল ইসলাম। আমার ব্যাকগ্রাউন্ড হলো আমি কওমি মাদ্রাসা থেকে দাওরা শেষ করেছি, পাশাপাশি জামিয়া শরিয়া মালিবাগ থেকে আমি ইফতা কমপ্লিট করেছি। বর্তমানে আমরা ইসলামিক অর্থনীতির উপরে একটি মাদ্রাসা করেছি, সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স স্টাডিজ। তো আমি সেটার দায়িত্বে আছি। আচ্ছা আচ্ছা। আর আমরা আলহামদুলিল্লাহ আরেকটা প্রতিষ্ঠান করেছি, আইএফএ কনসালটেন্সি লিমিটেড। জানি এটা। আচ্ছা, তাহলে আপনারা তো এই ফিল্ডে কাজই করেন, আমরা ভালোভাবে জানি আপনাদের সাথে আমি মোটামুটি ডিস্টেন্স রিলেশনশিপ অন্তত আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার শেষ করে দেই। তিনজন আমাদের যে পেপার প্রেজেন্টার আছে, দুইজন তো ছোট ভাই, ওনাদেরকে সুযোগ দিচ্ছি না, যেহেতু কবির হাসান ভাই সবসময় আসেন না, ওনাকে একটু সুযোগ দেই। আতিক আর মিজান যদি কিছু বলতে চান বলতে পারেন। কিছু বলবেন আপনারা? একটা ব্যাখ্যা দেবেন, দেন। ধন্যবাদ কবির স্যার, আপনি যে প্রশ্নটা রেজ করেছেন। আপনি যদি আমার আর্টিকেলটা দেখেন, এই বইটার ভিতরে আছে পেমেন্ট সার্ভিস সম্বন্ধে আমার ডিটেইল বলা আছে। আমি এখানে টাইম কনস্ট্যান্টের কারণে এটা এখানে তুলি নাই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। সরি স্যার, একটু প্রিভিলেজটা নিলাম স্যার। আমার নাম আসমা আক্তার স্যার। আমি আপনাকে ইনভাইট করা হয়েছিল, তো প্রিভিলেজ দেন। আমি স্যার আসলে শুনতে চাচ্ছিলাম, শুনতে ভালো লাগছে আজকে স্যার। আমি স্যার একটু আমার মুগ্ধতার কথাটাই বলতে চাচ্ছি যে স্যার এরকম একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সের সুযোগ পেলাম, আপনাদেরকে সামনাসামনি স্যার দেখার সুযোগ হলো, আপনাদের কথা শোনার সুযোগ হলো। একটা রিকোয়েস্ট করব স্যার, আমরা যারা ফিল্ড লেভেলে কাজ করি আমাদেরকে যেন স্যার উপরের দিকে তুলে নেওয়া হয়, আমাদের সম্পৃক্ততা যেন স্যার আরও একটু বাড়ানো কিভাবে যায় এই সুযোগটা আমরা চাই স্যার। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। থ্যাংক ইউ। আতিক আছেন নাকি? আবার আতিককে বাদ দেই কেন? আতিক কিছু বলবেন? ধন্যবাদ স্যার। আমি এক লাইনে শেষ করবো। সেটা হলো পরামর্শগুলো, ভালো পরামর্শ কিছু এসছে, আমি সেগুলো নোট করেছি। আসলে ইন্টিগ্রেশন, শরিয়া ইন্টিগ্রেশনটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা আমিও একমত, আমার পেপারে সেটা এসছে। এই বিষয়ে আইটি পিপল, যেমনটা কিবরিয়া স্যারও বললেন, এবং আমাদের ব্যাংকার প্রফেশনাল যারা, আমরা যে কম্বাইন্ড এফার্ট দিতে পারি এই জায়গাটাতে ডেভেলপমেন্ট আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ডক্টর কবির হাসান ভাই, আপনার সেশন যেহেতু আপনারা প্রেজাইড করার দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি একটা দুইটা কথা বলে শেষ করি। আমি সো হ্যাপি, সেদিনে এরকম একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে বলছি যে অবস্থা এখন বাংলাদেশে দেখছি, যে রিসার্চেন যেরকম হচ্ছে, তাই না, এটা কৃতজ্ঞতা স্বীকার করার কোনো ভাষা আমার নেই। কারণ আমি বিন্দুতে ছিলাম, বিন্দু থেকে শুরু করেছি, বৃত্তের ভিতরে আমি মানে এত কন্টেন্টেড আমি যে এটা কল্পনা ভাষায় 1983 না, 83 আরও 5 বছর আগে শুরু করেছি।
আপনার আমাদের এখানে ম্যাটেরিয়াল আছে কি নাই, যে সমস্যাটা আছে আমার দৃষ্টিতে এটা কনসলিডেটেড ফর্মে নাই, একটা ইন্টিগ্রেটেড অর্গানাইজেশন হওয়া দরকার। শুধুমাত্র ওই ভাই বোনেরা এখানে যারা আছেন, শুধুমাত্র IBBL এর তরফ থেকে শরিয়া সুপারভাইজারি কমিটির সিদ্ধান্ত বলে এই বইটা যদি পড়েন, আপনাদের সব প্রশ্নের আনসার ওখানে পেয়ে যাবেন। এটার উপরে ভিত্তি করে আপনারা যদি চান সেখানে আগাতে পারবেন। 83 সনে আমরা যখন ব্যাংক শুরু করেছিলাম, তখন আজকে এই ভাই, আমি এখানে ডক্টর কবির হাসান, তখন কবির হাসানের জন্ম হয় নাই বোধহয়, 84 সনে জন্মই হয়েছে এরকম সময়। তো সেই সিচুয়েশন এখন আর নাই, অনেক কিছু ডেভেলপ করেছে অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। বাংলাদেশে যেভাবে ডেভেলপ করেছে, এখানে কোনো ভাই বলছিলেন যে আমরা বাইরে এটাকে করতে পারি না, প্রচার করতে পারি না ইন্টারনালি আমাদের এখানে অসুবিধা আছে। বাংলাদেশ ব্যাংক থেকে অনেক কাজ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকও আমাদেরকে জানায় না ওইভাবে, আমরাও জানি না। কবির হাসান ভাই হয়তো ওইরকম করেছেন। একটা কথা বলি আপনারা বোঝার জন্য চেষ্টা, বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে যতটা সিম্পেথেটিক টুয়ার্ডস ব্যাংকিং সেক্টর, পার্টিকুলারলি ইসলামী ব্যাংকিংয়ের জন্য যেরকম উদারভাবে, বাংলাদেশ ব্যাংকের কোনো রেগুলেশন ওইভাবে ইটসেলফ নাই, তারপরে ওনারা যেভাবে ইসলামী ব্যাংকগুলিকে লিকুইডিটি সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এইটা যদি না হইতো তাহলে আমরা অবস্থাটা চিন্তা করেন কী হইতো। নাম্বার 1, এটার সমাধান কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদের ডিসক্রিশনারি পাওয়ারে করেছে 83 সনে। আমি স্যার কে সাক্ষী আছে, এই সাক্ষীটা আমি দিয়ে যাই আপনাদের কাছে। 83 সনে যখন ইসলামী ব্যাংকিং করা হলো, তখন আমাদের বোর্ডে আমি ইয়াংগেস্ট মেম্বার, আজিজুল্লাহ সব সিনিয়র, আর 3-4 জন ছাত্র, ইউনিভার্সিটি ফ্রেশ ছাত্র বসে আলাপ করা হলো। বলা হলো যে যদি তোমরা লিকুইডিটি প্রবলেমে পড়ো তাহলে কীভাবে সামলাবা, রিফাইন্যান্স তো তোমরা নিতে পারবে না। এই কথা তো আমরা জানতাম, রিফাইন্যান্সের কোনো সুযোগ নেই। এখনকার যে সিচুয়েশন, লেন্ডার অফ দি লাস্ট রিসোর্ট হিসেবে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকাটা, এরকম অবস্থায় যদি পড়ো তাহলে তোমরা কোথায় যাবা এরকম। তখন প্রথম সিদ্ধান্তটা ছিল যে আমরা আমাদের সেলফ রেগুলেটর হিসেবে কাজ করব। বাংলাদেশ ব্যাংক যেভাবে রেগুলেটর করে, ওই দৃষ্টিতে আমরা নিজেকে রেগুলেটর করে সার্বিক ব্যাপারটা রিস্ক ম্যানেজমেন্ট থেকে শুরু করে লিকুইডিটির কাজ করবো। যে কারণে ইসলামী ব্যাংক কোনোদিন লিকুইডিটির সমস্যায় পড়ে নাই। এখন যেটা পড়েছে আবর্তে, এটা অন্য কথা। কিন্তু ওই সময় 83 সনে আমি নিজের হাতে বাংলা ভাষায় একখানা চিঠি ড্রাফট করে 4-5 লাইন বিআরপিডিকে লেখা হয়েছিল যে আমরা যদি এরকম লেন্ডার অফ দি লাস্ট রিসোর্টের প্রয়োজন হয়, বাংলাদেশ ব্যাংক আমাদের কি করবে বললো। আমাকে ডাকা হলো, 3-4 জন আমরা গেলাম। ওনারা বললেন যে একটা আপনারা প্রস্তাবনা দেন। তখন আমরা প্রস্তাব করেছিলাম যে আপনারা তো মুদারাবা ভিত্তিতে ইসলামী ব্যাংকগুলিকে ফান্ড প্লেস করবেন, মুদারাবা নিয়ম অনুসারে যা প্রফিট আসে বা লস আসে আপনারা শেয়ার করুন। বাংলাদেশ ব্যাংকের চিঠিখানা আমার কাছে আছে, নতুন তো কিছু না। তা সিস্টেম নাই, এরা কেন বলে 83 সন থেকে তারা সমাধান করে দিয়েছে বাই এ লেটার। বাংলাদেশ ব্যাংক বলছে লেন্ডার অফ আসে, এখন যে সমস্যাটা আছে তাই না, ওই সিটি ভিত্তি এখন যে আপনারা ফান্ড তখন কোথায় তখন পান, মোদারাবা লিকুইডিটি সাপোর্টের নামে যতগুলি উইন্ডোজ বা পকেট ওনারা দিয়েছেন আর কি। তো নাই, এটা না জানাটা হলে আমাদের দৈন্যতা। আমরা জানছি না, চেষ্টা করছি না, এবং সেন্ট্রাল একটা ইন্টিগ্রেটেড সিচুয়েশন থাকা দরকার। আমার দাবি হলো এই যে বাফের যে ফোরামটা, আমরা এই কাজটা করবো ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন তো, যে আমরা বাংলাদেশে যা কিছু আছে সব কনসলিডেট করে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং স্ট্যান্ডার্ড নামে একটা বই ছাপাবো। IOP 61 শরিয়া স্ট্যান্ডার্ড আছে, এর ভিতরে 10টা স্ট্যান্ডার্ড আমাদের জন্য প্রযোজ্য হইতে পারে বড় ধর, আর বাকিগুলি প্রযোজ্যই না। আমাদের বিজনেস পারমিশন এখানেগুলি, সেগুলি হলে সব আপনার একাডেমিক ডিসকাশনের জন্য, অথবা কখনো যদি কখনো এই বিজনেস হয় তখন হবে, তাই না? সবগুলি তো না। যে সারা বাংলাদেশের মতো ইসলামী ব্যাংকগুলি আমরা 2টা প্রোডাক্ট, হয় মোরাবাহা নইলে মুয়াজ্জাল, আর নইলে SPSM। এবং SPSMও বিভিন্ন রকমের প্রশ্নবিদ্ধ হয়ে আছে, নানান রকম কম্বিনেশন অফ কন্ট্রাক্ট নানান রকম হয়ে গেছে। ভাই এখানে বাংলাদেশ ব্যাংকের ভাই যিনি আসুন, এখন অনুরোধ করবো যে আপনি কি এখন ইসে আছেন, অডিটে আছেন নাকি না? আপনি বাফে আছেন, বাফের একজন সদস্য। সবার পক্ষ থেকে আপনি অনুরোধ, বাংলাদেশ ব্যাংকে এই কাজগুলি কনসলিডেশন করে একটা কাজ করা দরকার, যাতে করে এই সমস্যা কোনোদিন আসবে না। এবং ইট শুড বি ইনক্লুডেড ইন দি আপকামিং 2023 যেটা আমাদের গাইডলাইন হয়ে আসবে না, সেখানে যদি এগুলি অভিন্ন থাকে কেউ এটাকে অমান্য করতে পারবে না। এজন্য প্রাইমারিলি যে বাংলাদেশ ব্যাংকে একটা সেন্ট্রাল শরিয়া বোর্ড করার দরকার আছে আমি মনে করি না। আলাপ করবেন বিভিন্ন জনে আলাপ করবেন, আপনি আলাপ করেন, তারপরে BRPD থেকে সার্কুলার ইস্যু হোক, ICCD সার্কুলার মতো, কেউ তখন অভিন্নভাবে এটা চালু হয়ে যাবে, তাই না? কিন্তু এ না হয়ে বিভিন্ন রকমের যে আলাপ আলোচনাগুলি হচ্ছে, বাংলাদেশে এখন 33টা ইসলামী ব্যাংকের ভিতরে ইসলামী ব্যাংকিং চলে, সেখানে 33টা শরিয়া সুপারভাইজারি কমিটি আছে,
তাই না? IBBL এর বাইরে যখন আমি আসলাম, আমি অপরিচিত হয়ে গেছি। আইবিবি, আরে আইবিবি কি ইজারা বিল ভাইয়া, আমি তো ফকি না মাসুমের মতো। আমি আইবিবি বুঝতে পারে আমাকে মূল ইজারা মন্তাহিয়াবি তামলিক বা ইজারা ওয়াক্তি না, এই সমস্ত বুদ্ধি শুদ্ধি দিয়ে তারপরে বোঝানো লাগছে। সেই ব্যাংকে আমি এমডি হয়ে গেছি আইবিবি। তো এখন আইবিবি আমরা কি, আইবিবি যে ট্রু মোড, তাই না? ট্রু মোড আপনার রেন্টাল বেসিসে। তো আমরা তো জানি না। আমরা আবারও রিপিট করি, আমি শেষ করে দিই, এই যে প্ল্যাটফর্ম আপনাদের আরও ভবিষ্যতে এখানে আরও অনেকে যোগ হবে। আমার যতদিন হায়াত আছে আমি আপনাদের সাথে সবসময় আসবো, এবং এখানে আমরা একটা ইন্টিগ্রেটেড একটা গাইডলাইন বাংলাদেশে যেগুলি করা হয়েছে, আইওপি, তারপরে আইএসপি, তারপরে আপনার ইকরার থেকে কিছু সরিয়ে হয় নাই, কিন্তু ইর্তির থেকে করা হয়েছে, তারপর ওআইসি কাউন্সিল ইস্যু থেকে করা হয়েছে। সবগুলিকে নিয়ে আমরা যদি এখানে বাংলাদেশের জন্য বিজনেস লজিক যেটা পারমিট করে, বাংলাদেশের বিজনেস সিচুয়েশন যেগুলি পাবলিক করে, সেগুলিকে নিয়ে ড্রাফট করে তারপর এরকম সেমিনার করে আমরা ফাইনালাইজ করে এখানে বাংলাদেশ ব্যাংকের থেকে এটা আমরা চালু করে নেব, তাইলে হয়ে যায়। বাংলাদেশে আইন নাই, ব্যাংকিং কোম্পানি আইন নেই। আপনারা কেউ বলেন তো যে এই 41 বছরে কোনো ব্যাংকে, ইসলামী ব্যাংকিংয়ে বাংলাদেশ ব্যাংক থেকে কোনোদিন কোনো এম্বার্গো দেওয়া হয় না যে আপনি এটা করতে পারবেন না, তাই না? না শরিয়া ভায়োলেশন, না কোনো ব্যাংকিং ভায়োলেশন করা হয় না। তো বাংলাদেশ ব্যাংক তো উদারনীতি এখানে আসেই। বাংলাদেশ ব্যাংক আমরা ইনশাল্লাহ কাজে লাগাবো। কাজে লাগাতে আমরা পাচ্ছি না। কাজে বাংলাদেশ ব্যাংক থেকে 2009-এর যে গাইডলাইনটা ইস্যু করা হয়েছে, সেই গাইডলাইনটাও আমরা বিভিন্ন জায়গা থেকে এটাকে তৈরি করে নিয়েছি। বাংলাদেশ ব্যাংক ফাইনালি ওনারা এটাকে জারি করেছেন। আর একটা কথা, এটা শেষ কথা হিসাবে বলি যে আমাদের সামনে যে সমস্যাগুলি এখন আছে, সেই সমস্যাগুলি শুধু শরিয়া সমস্যা না, তাই না? সেই সমস্যার ভিতরে যদি আপনারা বলেন তাহলে সেটা গভর্নেন্সের প্রবলেম আছে। গভর্নেন্সের সাথে যদি অ্যাড করেন অ্যাডজেক্টিভ, তাহলে কর্পোরেট গভর্নেন্স আছে। আরও যদি আরেকটা অ্যাডজেক্টিভ যোগ করেন তাহলে গুড গভর্নেন্সের সমস্যা আছে। তো এইগুলি তো শরিয়ার সাথে আছে, কিন্তু এইগুলিকে যদি আমরা হ্যান্ডেল না করতে পারি, তো যত কিছু গাইডলাইনে থাকুক না কেন এগুলি কাজ করবে না। ডক্টর কবির হাসান কিন্তু সাংঘাতিক এইটার ব্যাপারে জোর দিয়েছে, বক্তৃতার দিকে আমি লক্ষ্য করেছি, সবসময় উনি এটা বলেন আর কি, তাই না? তো কর্পোরেট গভর্নেন্স, গুড গভর্নেন্স অ্যান্ড গভর্নেন্স অ্যান্ড শরিয়া গভর্নেন্স তো পড়ে। তো শরিয়া গভর্নেন্সের ভিতরে যদি এথিক্স অ্যান্ড মরাল ভ্যালুস না থাকে, ইসলামী ব্যাংকিং হবে না, কোনো কিছু হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এখানে অনেকক্ষণ ধৈর্য ধরে সবার আলোচনা শুনেছেন এবং আমাকে আপনারা টলারেট করেছেন এতক্ষণ, এই জন্য আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা একটু এখানে প্যানেলিস্টদেরকে বসার অনুরোধ করছি, জনাব ফরিদউদ্দিন আহমেদ এবং আমাদের অন্যান্য প্যানেলিস্ট এবং চেয়ারম্যানদেরকে। আমার মনে হয় এই সেশনে আমাদের মূল কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ইনোভেশন যেন চলে, এবং যে স্পিকটার দিকে আমি ডাকে শেষ আমাদের আজকে সেশনটিকে শেষের দিকে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে ভালো কাজের দিকে মিউচুয়াল কোলাবোরেশন করা, সহযোগিতা করা। আমার মনে হয় দ্য কিওয়ার্ড ইজ কোলাবোরেশন। উই অল নিড টু কোলাবোরেট। আমাদের সেন্ট্রাল ব্যাংক লাগবে, আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপার্স লাগবে, যারা ইনোভেশনের দিকে আমাদেরকে আহ্বান করবেন, সেই স্কলার্স লাগবে, ইন্ডাস্ট্রি লিডার্স লাগবে, এক্সপার্ট লাগবে। উই অল নিড টু ওয়ার্ক টুগেদার। জাযাকুমুল্লাহ খাইরান। Thank you very much. At this point, we would like to draw kind attention to our volunteers to keep ready the crest. Okay, we'll be moving on to crest presenting. First of all, I would like to request BAFF President and Session Chair Fariduddin Ahmed sir to hand over a crest to our honorable keynote presenter, Professor Dr. Kabir Hassan sir, Professor of Finance, Department of Economics and Finance, University of New Orleans, USA. So BAFF President, along with Session Chair, handing over the crest. Our next crest for providing the next crest, I'm requesting again our BAFF President and Session Chair, Janab Fariduddin Ahmed Sarke, and this crest should be presented to Muhammad Shamsuddin, Muhammad Shamsuddoha, CSAA, Executive Vice President and Head of Sharia Secretariat, IBB PLC. Our last crest of this session would be presented to Mr. Muhammad Zakir Hossain, CSAA CIBFP, Additional Director, Bangladesh Bank. And with this, we would like to conclude this session. আমরা সবাইকে অনুরোধ করব, আমাদের সময় থেকে আমরা যেহেতু একটু পিছিয়ে আছি, আমরা অবশ্যই
হ্যাঁ আমরা অবশ্যই 2:10 মিনিটের মধ্যে কনফারেন্স ভেন্যুতে আবার চলে আসব। আর এখন আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, হ্যাঁ সরি, আমাদের সেশন চেয়ারের কেস, ওকে জাস্ট আ মিনিট। বাফ প্রেসিডেন্ট will now hand over across to our session chair. Please, just for a moment. এই যে ছবি নেন। BAFF President is now handing over across to our session chairman. জনাব ফরিউদ্দিন আহমেদ স্যারকে ক্রেস দিচ্ছেন BAFF President. থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা 2:10 ফিরবো, কুইজ আছে, আর এখন লাঞ্চ, যেহেতু আমরা একসাথে সবাই লাঞ্চ করতে পারবো না, সো কেউ নামাজ পড়বেন, কেউ লাঞ্চ করবেন। আমাদের ক্যাপাসিটি হলো 140, সো যারা আগে যাবেন আগে লাঞ্চ পাবেন।